যারা অলরেডি যুক্ত হয়ে গেছে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, সাউন্ড ক্লিয়ার। তা আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমাদের আজকে আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের হচ্ছে পঞ্চম ক্লাস। তো আমরা চতুর্থ ক্লাসে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। বিশেষত আমরা সময়ের আপেক্ষিকতা এবং দৈর্ঘ্যের আপেক্ষিকতা এই দুইটা জিনিস আমরা দেখছি। তো আমরা আজকে ভরের আপেক্ষিকতাটা দেখব এবং বেগের আপেক্ষিকতা এটা দেখব, যে ভর দুই কাঠামো থেকে পরিমাপ করলে এই ভরের সম্পর্কটা কেমন হয়, এবং তারপরে আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে বেগের আপেক্ষিকতা। এবং আমরা আজকের ক্লাসে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো শুরু করে দিই। ফেসবুকে লাইভ তো হচ্ছে, আমি তো ফেসবুকে লাইভ চালু করলাম। ফেসবুকে লাইভ হচ্ছে না, একটু কমেন্ট করো তো। ফেসবুকে তো লাইভ হওয়ার কথা, আমি তো লাইভ চালু করলাম। চুল অনেক বড় হয়ে গেছে, চুল কাটতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে চলো শুরু করি। তো আসো, ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা, দেখো ভরের আপেক্ষিকতা এর প্রমাণটা না পড়িয়ে জাস্ট সূত্রটা লিখে দিলে আসলে হয়। এর প্রমাণে একটু ঝামেলা আছে। ধরো কোন একটা কাঠামো, এই কাঠামোটা হচ্ছে এস কাঠামো। এস কাঠামোর সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে চলমান। এস ড্যাশ কাঠামো ধ্রুব ভি বেগ নিয়ে চলছে। মনে করো কোন একটা বস্তু, তুমি এস কাঠামোতে ছিলে, তো তোমার হাতে ধরো কোন একটা বস্তু ছিল, ধরো এই যে হাতে ছিল। তো প্রথমে তোমার হাতে ছিল, তাহলে তোমার সাপেক্ষে ওই বস্তুর বেগ 0 ছিল, কোনো বেগ ছিল না। এবার তুমি এই বস্তুটাকে রকেটে উঠায় দাও। এটা হচ্ছে রকেটের কাঠামো। এই যে রকেটের কাঠামো, এই রকেটে করে বস্তুটা ভি বেগ নিয়ে চলে যাচ্ছে। ভি বেগ, এই যে রকেট, রকেটে করে এই যে বস্তুটা তুমি রকেটে উঠাই দিছো, আর রকেটে করে বস্তুটা যখন চলে যাচ্ছে, তো তোমার হাতে যখন ছিল, যখন তোমার হাতে বস্তুটা ছিল, তখন তুমি যে ভরটা পরিমাপ করছিলা সেই ভরটা হচ্ছে এম নট। তোমার হাতে যখন ছিল, তোমার সাপেক্ষে বস্তুটা স্থির, তাহলে তুমি যে ভরটা পরিমাপ করছিলে সেটা হচ্ছে এম নট। এই যে ক্যালকুলেটরটা, এটা আমার হাতে আছে। তো যখন আমার হাতে আছে তখন আমি যে ভরটা পরিমাপ করব, দ্যাট ইজ এম নট। এবার এই ক্যালকুলেটরটা, একটা রকেট আসলো, আমি ক্যালকুলেটরটাকে রকেটের মধ্যে উঠাই দিলাম। রকেটের মধ্যে উঠাই দিলাম, ক্যালকুলেটরটাকে রকেট নিয়ে চলে যাচ্ছে। রকেটটা ভি বেগে গতিশীল। এইবার যখন আমি এখান থেকে ওই যে বস্তুটার ভরটা পরিমাপ করব, তাহলে এবার আমি যেটা পরিমাপ করব সেটা হচ্ছে এম। আমি এখান থেকে যে ভরটা মাপবো সেই ভরটা, অর্থাৎ গতিশীল অবস্থায় যে ভরটা, সেটা হচ্ছে এম আর কি। তো এম এবং এম নটের মধ্যে সম্পর্কটা কেমন হবে? তো এম এবং এম নটের মধ্যে সম্পর্কটা হবে এরকম, যে এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইটা হবে হচ্ছে সূত্র। এটা ভরের আপেক্ষিকতার সূত্র। এখন বিশ্বাস করে নিলে, যদি তুমি বিশ্বাস করে নাও সূত্রটা, যে ভাই পূর্ণ বিশ্বাস, তাহলে আর আমার প্রমাণ দেখানো লাগে না। কিন্তু যদি একটু বিশ্বাস না করো তাহলে একটু প্রমাণ দেখানো লাগে। বাট এর প্রমাণে একটু ঝামেলা আছে। আসলে সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, বেগের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, এইটা আসলে এভাবে প্রমাণ করে না। আমরা আসলে ভরবেগের সূত্রটা দেখি, ভরবেগ, তারপরে শক্তি, নরমালি আপেক্ষিকতার এই সূত্রগুলো আমরা দেখি আর কি, এই সূত্রগুলো আমরা ডেরিভেশন করি। তো এই সূত্রগুলা থেকেই আসলে এই যে ভরের আপেক্ষিকতার ব্যাপারটা আনা যায়। ঠিক আছে, তো তারপরেও তারপরেও আমরা এটা একটু প্রমাণ করব। কিন্তু এটা প্রমাণ করব হচ্ছে আমরা একটু, মনে করো একটা জিনিস জানি এটা ধরে। যেমন আমরা যদি এই গতিশীল বস্তু, এই যে এই বস্তুটা, এই বস্তুটা যখন গতিশীল, তখন তো তুমি যে ভরটা দেখবা সেই ভরটা হচ্ছে এম। ঠিক আছে, আর কত বেগে? ভি বেগে গতিশীল, যেখানে ভি বেগটা আলোর বেগের কাছাকাছি বেগ, কিন্তু ভি বেগটা আলোর বেগের কাছাকাছি বেগ। তো তখন এই বস্তুর যে শক্তি, মোট শক্তি, সেই মোট শক্তির যে সূত্রটা আসবে, মোট শক্তি, তার যে সূত্রটা আসবে সেটা হচ্ছে ইকুয়াল টু এম সি স্কয়ার। গতিশক্তি না কিন্তু, মোট শক্তি, মোট। এই বস্তুটা রকেটের মধ্যে আছে, রকেট ভি বেগে গতিশীল, তাহলে বস্তুটার মোট শক্তি যেটা হবে সেটা হচ্ছে হাফ এম, মানে ইকুয়াল টু এম সি স্কয়ার।
এটা হচ্ছে মোট শক্তি। এম কি? এম হচ্ছে গতিশীল অবস্থায় তার ভর। এই যে যখন গতিশীল সেই অবস্থায় তার ভর। তো এইটা হচ্ছে মোট শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার। তো এইটা আমরা জানি ধরে এইটা থেকে আমরা এটা প্রমাণ করব। এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা আমরা প্রমাণ করব। অর্থাৎ আমরা এটা জানি, এটা চিন্তা করে এই মর্মে আমরা এটা প্রমাণ করব। বুঝতে পারছো? এটা আমি প্রমাণ করতে পারবো না তা না, পড়বো, প্রমাণ করে দিব আর কি, আমাদের বইয়ে করা আছে। তো এটা আমরা জানি ধরে এটা প্রমাণ করব। কারণ তুমি বলতে ভাই এটা তো এখন আমরা প্রমাণ করি নাই, ইকুয়াল টু এমসি স্কয়ার এটা তো এখন আমরা প্রমাণ করি নাই। করব, আমরা সামনে করব, পরের দিন হয়তো আমরা, পরের ক্লাসে হয়তো আমরা এই সূত্রটা প্রমাণ করে ফেলবো। তো এই সূত্রটা যখন আমরা প্রমাণ করব তখন আবার, ঠিক আছে, দেখো একটু হাস্যকর লাগবে ব্যাপারটা, কিন্তু এটা ছাড়া আর করার কিছু নাই। তোমাদের যদি তৃষ্ণা মেটাইতে হয় তাহলে এই ছাড়া আর কোনো উপায় আপাতত আমার হাতে নাই। সেটা হচ্ছে ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা আবার প্রমাণ করতে হবে না? হ্যাঁ করব, তখন আবার এটা জানি ধরে এটা প্রমাণ করব। বুঝতে পারছো? তখন আবার এটা জানি, এটা চিন্তা করে এটা প্রমাণ করব। আর এখন যদি এই সূত্রটা প্রমাণ করতে চাই তাহলে এটা জানি ধরে এটা প্রমাণ করব। এইটাই হচ্ছে কাহিনী। বুঝতে পারছো? এই ছাড়া আপাতত মানে প্রমাণের আর কোনো গতি আমি পাচ্ছি না। ঠিক আছে, প্রমাণের আর কোনো মনে করো যে দিক বা পথ আসলে আমি পাইতেছি না। এগুলা, এই ব্যাপারগুলো তো একটু জটিল, থিওরি অফ রিলেটিভিটির ব্যাপার, মডার্ন ফিজিক্সের ব্যাপার স্যাপার, একটু তো কাহিনী আছে আর কি। তো এই কারণেই তো ধরো আমাদের বইয়ে সবকিছু দেয় নাই। তোমাকে অলরেডি আমি যা পড়াইছি, যত জিনিস পড়াইছি, দেখবা লরেন্স রূপান্তরের যে ব্যাপার স্যাপার, ঠিক আছে, এগুলাকে যত ডিটেলস ভেঙে চুরে পড়াইছি, দেখবা আমাদের বোর্ড বইতে এত কিছু নাই। বোর্ড বলতে জাস্ট 3টা সূত্র দিয়ে খালি চলো, ডিরেক্ট ম্যাথ। ঠিক আছে, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। চলো এই 3টা সূত্র জানি, ওকে এই 3টা সূত্র জানা হয়েছে, 3টা সূত্র মুখস্থ করো, চলো এবার ম্যাথ করতে ঝাঁপাই পড়ি। বোর্ড বই কিন্তু এটাই, এর বাইরে ওইভাবে কিন্তু কোনো ডেরিভেশন করে নাই। তো চলো তারপরেও আমরা দেখি, এটা একটু প্রমাণ দেখি। তো ধরে নাও জানি আমরা ই ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা আমরা জানি আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র ইকুয়াল টু এমসি স্কয়ার। ধরো এটা আমরা জানি যে কোনো বস্তুর মোট শক্তি ই কত হবে, ইকুয়াল টু হবে এমসি স্কয়ার। এটা জানি চিন্তা করে আমরা এটা একটু প্রমাণ দেখি। ঠিক আছে, তো চলো ভরের আপেক্ষিকতা প্রমাণ। ভরের আপেক্ষিকতার প্রমাণ। ধরো তুমি পৃথিবীতে আসো, আর্থ, তুমি পৃথিবীতে আসো, এই যে তুমি এখানে দাঁড়ানো আছো, তোমার হাতে একটা বস্তু ছিল, এই যে এটা, এই বস্তুটার ভর তোমার হাতে যখন আছে তখন তুমি যদি ভরটা মেপে রাখো, দ্যাট ইজ এম নট মাপছো। এবার একটা রকেট আসছে, এই যে রকেটটা, এই রকেটে এবার তুমি এই বস্তুটাকে তুলে দিছো। রকেটটা ভি বেগ নিয়ে গতিশীল, যেখানে ভি বেগটা আলোর বেগের কাছাকাছি একটা বেগ। এই হচ্ছে রকেট। এবার তুমি এই ভরটাকে রকেটে তুলে দিছো, দুইটা ভার না কিন্তু, তোমার হাতে ছিল যখন তখন তুমি ভর মেপে রাখছিলা এম নট, এবার রকেটের মধ্যে তুলে দিছো। এবার এই যে গতিশীল অবস্থায় এইবার আমি ভরটা মাপতে চাই, তাহলে এবার যে ভরটা সেটা হচ্ছে এম। এই এম এর হিসাবটা আমরা করতে চাই। কত বেগ নিয়ে গতিশীল? ভি বেগ নিয়ে গতিশীল। তাহলে ভাইয়া এটা হচ্ছে আমাদের সেই এস কাঠামো, আর এই যে রকেট এটা হচ্ছে আমাদের এস ড্যাশ কাঠামো। এই যে রকেট এটা হচ্ছে আমাদের এস ড্যাশ কাঠামো। ঠিক আছে, এস কাঠামো আর এটা এস ড্যাশ কাঠামো। আইনস্টাইনের যে মৌলিক স্বীকার্য দুইটা, এই স্বীকার্যের উপরে তো পুরো থিওরি অফ রিলেটিভিটির বিল্ডিং দাঁড়ায় আছে আর কি। তো স্বীকার্যটা কি ছিল? দুইটা স্বীকার্য ছিল। মৌলিক স্বীকার্যের মানে প্রথম স্বীকার্য যেটা ছিল সেটা কি ছিল, যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিদ্যার মৌলিক যে সূত্র বা নীতি আমরা যেগুলো জানি আর কি, সেগুলা একই রকম থাকবে, সেগুলো একই রকম থাকবে। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে শক্তি বা কাজের হার। ঠিক আছে, ডিডিটি অফ ডব্লিউ অথবা ডিডিটি অফ ই, ই মানে এনার্জি, অথবা ডব্লিউ মানে ওয়ার্ক, তাহলে কাজের হার ক্ষমতা। বল কি? বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এই যে সূত্র যেগুলো আমরা জানি, এই সূত্রগুলা কিন্তু সকল জড় প্রসঙ্গ কাঠামোতে একই রকম থাকবে। এখন এসে নতুন করে যে আমরা মানে সূত্র বানাবো যে ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে মনে করো যে শক্তির হার বা কাজের হার, এটা না হয়ে অন্য কিছু হবে, ধরো ক্ষমতা কি, ক্ষমতা বেগের হার, এরকম তার হবে না। তো সূত্রগুলা একই রকমই থাকবে। তাহলে আসো দেখো, আমরা শক্তি হিসাব করতে চাই, এর শক্তি,
তো এর শক্তি ই ইকুয়াল টু কত? ই ইকুয়াল টু এমসি স্কয়ার। এই যে এটা আমরা জানি যে ই ইকুয়াল টু কত? মোট শক্তি, এটার মোট শক্তি। তাহলে মোট শক্তি, অনেকে বলতে ভাই এটা নিশ্চল অবস্থায় যখন ছিল তখন শক্তি না, তখন শক্তি তো নিশ্চল অবস্থায় হলে তার এম হইতো না। যখন গতিশীল তখন ভর এম নট চেঞ্জ হয়ে এম। এম নট ছিল স্থির অবস্থায় ভর, যখন হাতে ছিল স্থির অবস্থায় ছিল, নিশ্চল অবস্থায় ছিল তখন ভর এম নট। যখন গতিশীল অবস্থায় তখন তো ভর এম। তাহলে গতিশীল অবস্থায় থাকাকালীন তুমি যখন ভর মাপবা তখন তো এম মাপবা, তাহলে মোট শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার। তো আসো ক্ষমতা হচ্ছে পি। পি পি হচ্ছে ডিডিটি অফ ই, শক্তির হার ক্ষমতা। শক্তির হার ক্ষমতা, কাজ হার ক্ষমতা, এটা হচ্ছে ক্ষমতা। এই পি কিন্তু ক্ষমতার পি। এবার আমি যদি তোমাকে বলি আচ্ছা ভরবেগ, ভরবেগ পি, পি ইকুয়াল টু এমভি। এই যে গতিশীল যখন অবস্থায় আছে তখন ভরবেগ কত? ভরবেগ পি, পি ইকুয়াল টু এমভি। গতিশীল ভর আর তার বেগ ছিল কত? এই যে এই কাঠামোতে বেগ কত? ভি। তো ভরবেগ পি ইকুয়াল টু এমভি। তাহলে বল কি? বল 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 হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এফ। এফ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ পি। ডিডিটি অফ পি। বল, বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, আর ক্ষমতা হচ্ছে শক্তির পরিবর্তনের হার, শক্তির হার ক্ষমতা। তাহলে সবাই এবার একটু লেখা বাদ দিয়ে বোর্ডে থাকো। দেখো একটা সূত্র লিখতেছি, দেখো তো বোঝো কিনা। পি ইকুয়াল টু এফ ভি। বলো তো এই সূত্রটা বোঝো কিনা? ইকুয়াল টু এফ ভি। পি ইকুয়াল টু এফ ভি, বলো এটা বুঝো কিনা? পি ইকুয়াল টু এফ ভি, ক্ষমতা পি, এটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সূত্র, মনে টনে পড়ে? কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সূত্র। পি, পি ইকুয়াল টু, কিভাবে ধরো এফ ভি আসলো আমি একটু ছোট্ট করে যদি দেখাই। পি হচ্ছে উপরে কাজ ডাব্লিউ, নিচে হচ্ছে টি, আর ডাব্লিউ ইকুয়াল টু কি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, বা ধরো এফ এস কস থিটা ধরো 0 cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই টি। এই এস বাই টি হচ্ছে ভি। তাহলে এফ ভি আমি একেবারে খুবই সিম্পল ভাবে দেখালাম। ঠিক আছে, এগুলো নিয়ে অনেক কাহিনী আছে, অনেক কথাবার্তা বলা যায়, সেটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে বলা যাবে। তো পি ইকুয়াল টু এফ ভি। এবার ডিডিটি অফ ই ইকুয়াল টু এই যে এমসি স্কয়ার। এমসি স্কয়ার এটা কি? বল। বল মানে কি? ভরবেগের পরিবর্তনের হার। ও ওই যে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ডিপি ডিটি ভি ডিডিটি এম সি স্কয়ার। ডিডিটি এম সি স্কয়ার। ভি কে সাইডে রাখলাম, ভি সামনে থাকুক। ডিপি ডিটি ভাই ডি ডিটি পি, পি মানে তো এমভি। এমভি ভরবেগ এই যে পি ইকুয়াল টু এমভি। এবার ডি ডিটি ইকুয়াল টু এমসি স্কয়ার। এমসি স্কয়ার। এখন আসো একটা কাজ করব আমরা, আমরা উভয় পক্ষকে 2m দিয়ে গুণ করব। এখানে উভয় পক্ষকে 2m দিয়ে গুণ করব। তাহলে এটাকে যদি আমরা 2m দিয়ে গুণ করি তাহলে 2mv ডি ডিটি, এখানেও তাই 2m দিয়ে গুণ করব। তাহলে 2m ডি ডিটি এম সি স্কয়ার। এম সি স্কয়ার। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 2mv কি করলাম আমরা, একটু লিখি। উভয় পক্ষকে 2m দিয়ে গুণ করে দিলাম, 2m দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম। এবার একটা জিনিস দেখো, 2mv ডিডিটি এমভি। অনেক বলতে ভাই এম বা ভি কোনোটাকে বাইরে নিয়ে আসবো না, না আনার দরকার নেই, দুটোই চলক এখানে, এমও চলক ভিও চলক আর কি। তো থাকুক, ওরা ওরা ভেতরেই থাকুক। এবার এই যে 2m ডিএম ডিডিটি অফ এম সি স্কয়ার। সি স্কয়ার এটা তো ধ্রুবক, সি স্কয়ার এটা তো ধ্রুবক। তাহলে এই সি স্কয়ারটাকে যদি বাইরে নিয়ে আসি, সি স্কয়ার বাইরে থাকলো, তাহলে সি স্কয়ার, দেখো এই যে সি স্কয়ার 2m ডিডিটি অফ এম। ঠিক আছে, এবার আসো আমরা ইন্টিগ্রেশন করব। কি করবো এবার? ইন্টিগ্রেশন। আমরা কেন 2m গুণ দিলাম? এই যে 2mটা এটা কেন গুণ দিলাম? কি লাভ? ভাই ইন্টিগ্রেশন করব তাই গুণ দিলাম। ইন্টিগ্রেশন করার জন্য আমরা 2mটাকে গুণ দিছি। অনেক সময় ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করার মতো অবস্থায় নেই, চালাকি করে কিছু একটু গুণ টুন দিলে সুন্দর ইন্টিগ্রেশন করা যাবে। তো সেই কাজটাই আমরা করছি, এবার তুমি বুঝতে পারবা। এই যে দেখো 2mv এমভি ডিডিটি অফ এমভি,
ভাই এটারে যদি ইন্টিগ্রেশন করা হয়, এই লাইনটারে যদি এইটুকুকে যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে হবে এম স্কয়ার ভি স্কয়ার, যদি ইন্টিগ্রেশন করা হয়। ঠিক আছে, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এটা হবে এম স্কয়ার ভি স্কয়ার। ঠিক আছে, এটা কি বুঝলাম? আচ্ছা, যদি না বুঝি দেখো আরেকটু ভেঙে লিখতেছি, ডি ডিটি এম ভি তার স্কয়ার, বা ডি ডিটি এম ভি, হ্যাঁ এভাবে লিখি, ডি ডিটি এম ভি তার হোল স্কয়ার। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা, এইখানে কি হবে, এখানে তো সি স্কয়ার আছেই, 2m ডিডিটি অফ এম মানে এটা এম স্কয়ার। ঠিক আছে, বা এভাবে লিখি ডিডিটি ডিডিটি এম স্কয়ার। দেখো যোগজীকরণ করে, যেটাকে আমরা যোগজীকরণ করছি, যোগজীকরণ, উপরের লাইনটাকে যোগজীকরণ করে এটা আমরা পাই। কারণ ভাই বুঝলাম না, এটাকে যোগজীকরণ করে এটা বুঝলাম না, বুঝতে হবে না। এই লাইনটাকে যোগজীকরণ করে এটা বুঝতে হবে না, তুমি এই লাইনটাকে অন্তরীকরণ করে দেখো তো ওই লাইনটা পাওয়া যায় কিনা। অন্তরীকরণ করব, কি করব, অন্তরীকরণ করব, তাই তো? আসো এটাকে অন্তরীকরণ করব। 2 সামনে আসলো, এম ভি পাওয়ার 2 মাইনাস 1, 1 কমে গেল, শেষ হয়েছে না, টি এর সাপেক্ষে, তাহলে একে আরেকবার করতে হবে, তাহলে ডিডিটি অফ এম ভি, বুঝলা? বলো বুঝলা কিনা? ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসো এইটাকে অন্তরীকরণ করব, সি স্কয়ার ধ্রুবক সসম্মানে ও সাইডে থাকে, এম এর পাওয়ার 2 সামনে আসলো 2, এম এম 2 থেকে 1 কমে গেল, এম, এবার এম কে আরেকবার, কারণ টি এর সাপেক্ষে, তাহলে ডিএম ডিটি, ডিএম ডিটি। এবার দেখো এই লাইনটা আসছে কিনা উপরে, আছে কিনা উপরে, কি তাই না? তাহলে এই লাইনটাকে যোগজীকরণ করে এটা পাওয়া যায়। এইবার দেখো, এবার এখনো এখনো কিন্তু আমরা যোগজীকরণ ওইভাবে করে পারি নাই, এইবার যোগজীকরণ করলে একটা ধ্রুবক দিতে হবে। তাহলে এইবার দেখো ডিডিটি ডিডিটি বাদ দিয়ে দাও, তাহলে এম স্কয়ার ভি স্কয়ার, এই যে এম স্কয়ার ভি স্কয়ার যোগজীকরণ করলাম, যোগজীকরণ করলে ডিটি গায়েব, তাই না? যোগজীকরণ যদি করি তাহলে ডিটি তো গায়েব, এটা ডিফারেন্সিয়েশন করা আছে, যোগজীকরণ করবে এম স্কয়ার ভি স্কয়ার। এইখানে কি হবে, এইখানে হবে সি স্কয়ার এম স্কয়ার, যোগজীকরণ করে। এবার একটা ধ্রুবক দিতে হয়, যোগজীকরণ করলে একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটা হচ্ছে কে, তাহলে এম স্কয়ার ভি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার এম স্কয়ার প্লাস হচ্ছে কে, কে হচ্ছে ধ্রুবক। এইবার সেই ধ্রুবকের মানটা বের করব। আমরা এরকম টাইপের একটা ইন্টিগ্রেশন করছিলাম সরল ছন্দিত স্পন্দন গতির অধ্যায়ের সরণের ইকুয়েশন প্রমাণ করার সময়। এই কে এর মানটা বের করতে চাই, কে এর মানটা বের করব ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে। বাম পাশে কে নেই কেন, ওই তো বাম পাশে একটা কে আছে, ডান পাশে একটা কে আছে, বাম পাশে কে ওয়ান আছে, ডান পাশে কে টু আছে। এই কে ওয়ান আর কে টু দুটোই ধ্রুবক, তো এক পাশে নিয়ে আসলে কে ওয়ান প্লাস কে টু বা কে ওয়ান মাইনাস কে টু যাই করে পাই, ধ্রুবকে ধ্রুবকে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন ধ্রুবক কে। একজন বলছে এই পাশে কে নাই কেন, অবশ্যই এই পাশে দাও একটা কে, কোনো সমস্যা আছে দিলে? ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, ওই যে 2m টা গুণ না দিয়ে তো তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবে না। ইন্টিগ্রেশন খুবই মানে করো খেসরা জিনিস, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মতো সহজ রাস্তায় হয় না। ইন্টিগ্রেশন করতে গেলে মনে করো একটু কাপঝাপ করা লাগে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করতে গেলে একটু কাপঝাপ করা লাগে। দেখো এই যে ডিফারেন্সিয়েশন দিলে, যে কোনো ডিফারেন্সিয়েশন ফটাফট করে দিতে পারো তুমি, কিন্তু যে কোনো ইন্টিগ্রেশন দিলে তুমি কি ফটাফট করতে পারো? তাই না? তোমার কলম কামড়ানো লাগে না, মাথা মাথা এইভাবে চুলকানো লাগে না, যে কি হবে কি হবে, কোনটা গুণ করতে হবে, কোনটারে জেড ধরতে হবে, কত কাহিনী না। তো এই কারণে ইন্টিগ্রেশন একটু ঝামেলা। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা এই যে চালাকি করে 2m টা গুণ দিলাম, ওটা না দিলে আমরা ইন্টিগ্রেশন একটু করতে পারতাম না, একটু ঝামেলা হয়ে যেত। এবার আসো এই কে এর মানটা বের করবো কেমনে, ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে। আচ্ছা, এইটারে আমরা 1 নং সমীকরণ ধরে রাখি। ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করা মানে আদিতে ফিরে যাওয়া। আদিতে তুমি দেখো তো, আদিতে যখন এর হাতে বস্তুটা ছিল তখন এই বস্তুর কি কোনো বেগ ছিল না? বেগ ছিল শূন্য। তাহলে যখন বেগ শূন্য ছিল, যখন বেগ শূন্য ছিল তখন ভর কিন্তু ছিল এম নট, অর্থাৎ এম ছিল এম নট। তাহলে ভি যখন 0 ছিল তখন এম ছিল ভাই এম নট, বুঝলা? জাস্ট ভি যখন 0 এম তখন এম নট, এখানে খালি বসাই দাও। তাহলে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে 1 নং থেকে আমরা পাই ভি যখন 0, এই যে ভি 0, তাহলে এই পার্টটা 0, এম স্কয়ার ইন্টু 0, তখন এটা তো সি স্কয়ার আর এম স্কয়ার, যখন ভি এর মান 0 তখন এই এম এর মান তো এম নট, তাহলে এম নট স্কয়ার। ঠিক আছে, এই যে এম নট স্কয়ার প্লাস কে।
এই যে এখান থেকে কে এর মানটা আমরা পেয়ে গেছি যে কে হচ্ছে মাইনাস এম নট স্কোয়ার সি স্কোয়ার, এটা হচ্ছে কে। এবার কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে আবার কে এর মান 1 নং থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, তাকাও একটু তাকাও সবাই, 1 নং সমীকরণে চলে যাই। এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি স্কোয়ার। একটা কাজ করো, এম গুলার এক সাইডে নাও আর এম নট গুলার এক সাইডে নিয়ে আসো, তাহলে এম নট স্কোয়ার সি স্কোয়ার এই সাইডে চলে আসলো, আর সি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার, তো এম স্কোয়ার একটু কমন নিয়ে নি, কমন নিয়ে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হলো, তাহলে এম নট স্কোয়ার সি স্কোয়ার এই সাইডে। এবার এইটাকে ওই পাশে নিয়ে গেলাম, এম স্কোয়ার কমন নিলাম, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, এবার সি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দাও উভয় পক্ষে, উভয় পক্ষে সি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে উভয় পক্ষে সি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিলে এম নট স্কোয়ার এম স্কোয়ার এর সি স্কোয়ার দিয়ে ভাগ দাও, ভাগ দিলে দেখো কি থাকে, ভাগ দিলে থাকে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো সি স্কোয়ার ভাগ সি স্কোয়ার মানে 1 আর মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, তাহলে এম নট স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে এম ইকুয়াল টু এম নট ইকুয়াল টু কত, জাস্ট রুট করে দাও, জাস্ট রুট করে দাও, রুট করে দিলেই কাজ শেষ। এখন আমি তো গরিব মানুষ হয়ে গেছি, আমার তো এখানে জায়গা কম, দাঁড়াও এটার একটু উপরে উঠাই। এবার অতএব এখান থেকে অতএব এম নট এটা ইকুয়াল টু এম রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে এম ইকুয়াল টু কত হবে, এম ইকুয়াল টু হবে এম নট নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বুঝলা, এই হচ্ছে আমাদের প্রমাণ। তো তোমাকে মনে করো যে একটু তৃষ্ণা মেটানোর জন্য প্রমাণটা দেখালাম, বুঝছো, এই হচ্ছে আমাদের প্রমাণ। ভাইয়া এম সি স্কয়ার দ্বারা এই ফর্মুলা প্রুফ করা পসিবল না? এম সি স্কয়ার ছাড়া এই ফর্মুলা প্রুফ করা পসিবল, কিন্তু একটু ঝামেলা আছে, বেশ মনে করো যে কষ্ট আছে, যাবে প্রমাণ করা যাবে, যাবে না তা না, ঠিক আছে, আমি একটা বইয়ে দেখছিলাম, কিন্তু অনেক ঝামেলা, ভাল লাগে না আমার কথা। ভি জিরো কি স্থিরের জন্য? হ্যাঁ, এই পয়েন্টে যখন ছিল তখন তো এর কোনো বেগ ছিল না, তো তোমার হাতে ছিল, তাহলে যে সময় তোমার হাতে ছিল তখন তার বেগ জিরো, ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করলাম, তাহলে ভি যখন জিরো তখন এম কত, এম তো এম নট, এম তো এম নট, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এই সমীকরণে ভি জিরো বসাই দিলাম, তাহলে এম হয়ে যাবে এম নট, কে মানটা পাইলাম, কে নিয়ে বসাই দিলাম, প্রমাণ হয়ে গেল, শেষ। ঠিক আছে, তাহলে আরেকবার ভাইয়া রিপিট করেন। আচ্ছা আরেকবার রিপিট করি, একটা বস্তু তোমার হাতে যখন ছিল তখন ভর এম নট, তখন তো কোনো বেগ ছিল না, ভি ছিল জিরো, ওই বস্তুটাকে তুমি রকেটের মধ্যে উঠাই দিছো, রকেট ভি বেগ নিয়ে গতিশীল হয়ে যাচ্ছে, তো রকেটের মধ্যে যখন যাচ্ছে তখন গতিশীল অবস্থায় তুমি যে ভরটা মাপবা সেটা হচ্ছে এম, আমরা এই এম আর এম নটের সম্পর্কটা চাই, তো এইটুকু আমরা জানি যে ই ইকুয়াল টু এম সি স্কয়ার, এটা আমরা জানি, ঠিক আছে, কোত্থেকে জানি এটা আমরা পরের দিন হয়তো প্রমাণ করে ফেলবো, তো আপাতত তুমি ধরে রাখতে হবে যে এটা আমরা জানি, এটা জানি ধরেই আমরা প্রমাণ করব। তাহলে ই ইকুয়াল টু এম সি স্কয়ার, আমরা যদি বলি বল কি, বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, এফ ইকুয়াল টু ডিপি ডিটি, আর পি ইকুয়াল টু তো এমবি। তো এবার আমরা আসো ক্ষমতা, ক্ষমতা হচ্ছে কাজের হার বা শক্তির হার, তো শক্তি তুমি কি বলছো, শক্তি বলছো ইকুয়াল টু এমসি, তাহলে ডিডিটি ই ইকুয়াল টু এমসি স্কয়ার বসালাম, পি ইকুয়াল টু এফভি, এটা ফার্স্ট পার্টে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পি ইকুয়াল টু এফভি এর সূত্র শিখছি, এফ ইকুয়াল টু ডিপি ডিটি, এই পি হচ্ছে ওই যে ভরবেগ, তো পি ভরবেগ, এমভি বসাইলাম, ভি তো সামনে আছেই। এবার আমরা কি করলাম, সি স্কয়ার ধ্রুবক তাকে বাইরে নিয়ে আসলাম, এই যে সি স্কয়ার ধ্রুবক তাকে বাইরে নিয়ে আসলাম, 2m দিয়ে উভয় পক্ষকে গুণ দিয়ে দিলাম, 2m দিয়ে গুণ করলে 2m ভি, এখানে 2m, তাহলে দেখো 2m m, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এম স্কয়ার, এই যে এম স্কয়ার 2 সামনে m dm dt, দেখো এই লাইনটা ফেরত আসে, এই লাইনটা না লিখলেও চলতো, কিন্তু তারপর এই লাইনটা আমরা লিখলাম, এই যে এখানে দেখো এইটাকে দেখো m স্কয়ার ভি স্কয়ার মানে কি এম ভি হোল স্কয়ার, তাহলে 2 সামনে এম ভি পাওয়ার 2 বিয়োগ 1 1 কমে যাবে, তাহলে 2m ভি, তারপরে এটাকে আরেকবার টি এর সাপেক্ষে dm dt dm v dt, তাহলে এটা আমরা পাইলাম, এটা 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করলাম। দাদা ইকুয়াল টু এমসি স্কয়ার প্রুফ করলাম না, করি না এখনো, এটা আমরা প্রমাণ করব সামনে, ঠিক আছে, প্রমাণ করব। তো আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে কে এর মানটা বের করলাম, কে এর মানটা নিয়ে 1 নং সমীকরণে আবার বসালাম, বসানোর পর এম আর এম নটের সুন্দর করে সম্পর্ক পেয়ে গেলাম। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে এইটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। একটা 2 মার্কের কোশ্চেন আসে জানো, 2 মার্কের কোশ্চেনটা হচ্ছে কোন বস্তু
কেন আলোর বেগ নিয়ে চলতে পারবে না? কোন বস্তু আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে গতিশীল হতে পারবে, কিন্তু কোন বস্তু আলোর বেগ নিয়ে চলতে পারবে না। এই যে আলোর বেগের বেশি বেগ সম্ভব নয়, তো কেন আলোর বেগের বেশি বেগ সম্ভব নয়, বা কেন কোন বস্তুর বেগ আলোর বেগ হতে পারে না, আলোর বেগের সমান হতে পারে না, আলোর বেগের সমান হতে পারে না? কেন পারে না? কারণ কোন বস্তুর বেগ যদি আলোর বেগের সমান হয়, তাহলে সেই বস্তুকে গতিশীল রাখার জন্য অসীম শক্তির যোগান দিতে হবে, যেটা শক্তির সংরক্ষণশীলতা পরিপন্থী একটা কথা। মহাবিশ্বের শক্তির পরিমাণ নির্দিষ্ট। কোন বস্তুকে যদি তুমি আলোর বেগে গতিশীল করো, তাহলে তার পিছনে তোমার অসীম শক্তির যোগান দিতে হবে। ভাই কি বলতেছেন, এত কঠিন কঠিন বাংলা কথা। আসো, যদি কোনো বস্তু গতিশীল থাকে, তাহলে গতিশীল অবস্থায় তার ভর m হবে, নিশ্চল অবস্থায় তার ভর m0 দিয়ে √1 - v²/c²। যদি কোনো বস্তুর বেগ v সেটা আলোর বেগের সমান হয়, তাহলে v যদি c হয়, এই যে যদি v c হয়, c এর সমান হয়, দেন আসো তো দেখি m কত হয়। m0 নিশ্চল ভর, ধরো 2 কেজি ভরের একটা বস্তু, √1 - v²/c²। তো v তো c, তো c²/c², তো c²/c² কাটাকাটি করলে কত? 1, 1 - 1 0, 0 কে রুট করলেও 0, তাহলে m0 / 0 অসীম, তাই না? মানে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে আসলে অসংজ্ঞায়িত, কিন্তু আসলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে একটা অসীম বড় সংখ্যার দিকে যায় না? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ভাগফল টেন্ডস টু ইনফিনিটি আর কি। এটাকে পুরোপুরি অসীম লেখাটা ঠিক না, টেন্ডস টু ইনফিনিটি আর কি, অসীমের দিকে। তাহলে ভর অসীম অসীম হয়ে যাচ্ছে, অসীমের দিকে যাচ্ছে, টেন্ডস টু ইনফিনিটি। এবার ই ইকুয়াল টু ভর অসীম হোক, সমস্যা নেই, ভর অসীম হবে হোক, ভরের ইচ্ছা হয়েছে অসীম হইতে হোক। ওই অসীম শক্তির জন্য, অসীম ভরের জন্য শক্তি যে ইকুয়াল টু mc²। এবার যদি m যদি ইনফিনিটি অসীম হয়, তাহলে ইও তো অসীম হয়ে যাবে, তাহলে ইও তো টেন্ডস টু অসীম। বোঝা গেল? যদি m এর মান ইনফিনিটি বসাই, তো ইও তো অসীম, তাহলে ইও টেন্ডস টু হয়ে যাবে অসীম। এবার কোন বস্তুর শক্তি অসীম, অর্থাৎ এই বস্তুকে যদি তুমি আলোর বেগে গতিশীল করতে চাও, তাহলে অসীম শক্তির যোগান দিতে হবে। আলোর বেগে গতিশীল করতে চাইলে অসীম শক্তির যোগান দিতে হবে। এটা সম্ভব? অসীম শক্তির যোগান দরকার, যোগান দিতে হবে। এটা তো সম্ভব না, মহাবিশ্বের শক্তির পরিমাণ তো নির্দিষ্ট, তাই না? মহাবিশ্বের শক্তির পরিমাণ নির্দিষ্ট, তাহলে অসীম শক্তির যোগান দেওয়া সম্ভব নয়। যেহেতু অসীম শক্তির যোগান দেওয়া সম্ভব নয়, সুতরাং কোন বস্তু আলোর বেগে চলতে পারে না। তাহলে অসীম শক্তির যোগান দিতে হবে, সেটা সম্ভব নয়, যা সম্ভব নয়, সুতরাং কোন বস্তু আলোর বেগে চলতে পারবে না। তাহলে সর্বোচ্চ বেগটাই আলোর বেগ। সুতরাং 2 মার্কের প্রশ্ন কিন্তু আসে, সুন্দর করে এভাবে লিখে দিবা। সুতরাং কোন বস্তু আলোর বেগে চলতে পারবে না, যদি কোনো বস্তু আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে গতিশীল হয়, তাহলে তার ভর, গতিশীল অবস্থায় ভর, সেটা স্থির অবস্থায় ভর m0 এর সমান আর থাকে না। তো কি হয়? বেশি হয়ে যায়। যেমন দৈর্ঘ্য সংকুচিত হয়, কাল দীর্ঘায়িত হয়, আর ভরও এরকম বেশি হয়, ভরের মানও বেড়ে যায়। ঠিক আছে, ভরের মানও বেড়ে যায়। ই হচ্ছে প্রদত্ত শক্তির, মানে ই হচ্ছে বস্তুর শক্তি। তো এই বস্তুর শক্তি, তো শক্তির যোগান তো দিতে হবে, তাই না? শক্তি তো আসবে কোথাও না কোথাও থেকে। তো এই শক্তি, অসীম শক্তি তো যোগানোর পিছনে দেওয়া সম্ভব নয়। ওই বস্তুটাকে তুমি বেগ নিয়ে গতিশীল করবা, তা আলোর বেগে গতিশীল করতে গেলে অসীম শক্তির যোগান দিতে হবে, এটা তো সম্ভব হবে না। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে তাহলে সময় সংকুচিত হয়, সময় দীর্ঘায়িত হয়, কাল দীর্ঘায়ন হয়, সময় সংকুচিত হয়, ভরের কি হয়? ভরও বেড়ে যায়। তাহলে m > m0 হয়। ঠিক আছে, ভর বেড়ে যায়, গতিশীল অবস্থায় ভর বেশি হয়, গতিশীল অবস্থায় ভর বেড়ে যায়। ব্যাখ্যা করো, 2 মার্কের প্রশ্ন আসে, ব্যাখ্যা করো, গতিশীল অবস্থায় ভর যে বেড়ে যায়, ব্যাখ্যা করো। তো তুমি ব্যাখ্যা করবা, এভাবে সূত্রটা লিখবা, m = m0 √1 - v²/c²। এবার লিখবা যে v এর মান, v এর মান তো c এর চেয়ে বেশি হইতে পারবে না,
সমানই তো হইতে পারবে না, সমানই তো হইতে পারবে না, এটাই তো দেখালাম। তাহলে ভি এর মান সি এর তুলনায় কম, তাহলে ভি বাই সি এটা একের তুলনায় কম, তাহলে ভি স্কয়ার বাই সি স্কয়ার এটাও একের তুলনায় অনেক কম। এবার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার তার মানও একের তুলনায় কম, তার রুট করলে সেটাও একের তুলনায় কম। বুঝছো নাকি? বলো বুঝছো না বুঝছো নাই? ভি এর মান সি এর তুলনায় কম, তাহলে ভি স্কয়ার বাই সি স্কয়ার এটা একের চেয়ে কম, কারণ উপরে ছোট নিচে বড়। এবার যদি এক থেকে আবার এটা বিয়োগ দিই, এটা এমনি একের কম, আবার এক থেকে বিয়োগ দিচ্ছি, তো এক থেকে বিয়োগ দিলে স্বাভাবিক, এক থেকে বিয়োগ দিচ্ছি তো এটা তো একের কমই হবে। এবার একের কম, এটা একের কম, তাহলে একের কম কোনো কিছুকে যদি কোনো কিছু দিয়ে ভাগ দিই, ধরো এম নট এর মান 2 কেজি ধরে নাও, ধরো এম নট 2 কেজি ভাগ 0.6 দিয়ে ভাগ দিলাম, তাহলে 2 কেজি হয়ে গেছে 3.33 কেজি, তাহলে বেড়ে গেল না? তাহলে এম বেড়ে গেল না? তাহলে এইটা যেহেতু একের চেয়ে কম এবং এম নটকে আমি সেটা দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে তো এম বেড়ে যাবে, তাহলে অতএব এম বড় এম নট হবে। ঠিক আছে, অতএব এটা হবে, তাহলে ভর বেড়ে যাবে, তাহলে অতএব ভর গতিশীল অবস্থায় বেড়ে যাবে, নিশ্চল অবস্থায় ভর যা তার চেয়ে বেড়ে যাবে। তাহলে কালের দীর্ঘায়ন হয়, ভরেরও আর কি দীর্ঘায়ন হয়, ভরও বেড়ে যায়। আর শুধুমাত্র দৈর্ঘ্য যেটা সেটাই হচ্ছে সংকুচিত হয়, দৈর্ঘ্য কি হয়? সংকুচিত হয়। ভি তো সমবেগ, তাহলে কনস্ট্যান্ট হবে না? ভি সমবেগ তাহলে কনস্ট্যান্ট হবে না? কোন ভি? কোন জায়গার ভি? ভাই আগের ক্লাসের লাস্ট পার্ট তো বুঝিনি, আগের ক্লাসের লাস্ট পার্টটা বুঝিনি, কোন পার্ট আমি বুঝতে পারলাম না। ইনফিনিট এনার্জি দিতে দিয়ে কি বুঝাই? ইনফিনিটি মানে অসীম শক্তি যোগান দিতে হবে, এটা তো সম্ভব না। তো মানে পুরো মহাবিশ্বের যত শক্তি আছে সবই দিয়ে দিলে তো মহাবিশ্বের শক্তির পরিমাণ তো নির্দিষ্ট। আগের ভি কোন ভি? আগের ভি এই জায়গার ভি, এই ভি এটা তো ভরবেগ হিসাবে আমরা লিখছি, এটা তো ভরবেগ, ধরো ভি কনস্ট্যান্ট হলো, সমস্যা কি? ভি কনস্ট্যান্ট হলো, কিন্তু ভরবেগ সেটা তো পরিবর্তনশীল, আমি তো ভরবেগ হিসাবে লিখছি না। এই পি মানে তো ভরবেগ, ভি ধরো কনস্ট্যান্ট, কিন্তু এম তো পরিবর্তন হচ্ছে না গতিশীল অবস্থায় যখন আছে। এই ভিটা কনস্ট্যান্ট, হ্যাঁ কথা সত্যি, ভিটা কনস্ট্যান্ট, কিন্তু গতিশীল অবস্থায় ভর চেঞ্জ হচ্ছে না, তো ভর যদি চেঞ্জ হয় তো ভর বেগ চেঞ্জ তো হবেই। ভি কনস্ট্যান্ট, কিন্তু ভর চেঞ্জ হলে তো ভর বেগ চেঞ্জ হবে, তো আমরা সেই হিসাবে লিখছি না এখানে। বুঝতে পারছো? ওকে, তাহলে আসো এবার আমরা ছোট ছোট কিছু ম্যাথ করব। ম্যাথ নম্বর 1 বলা হচ্ছে একটি বস্তু কত বেগে চললে তার গতিশীল অবস্থার ভর নিশ্চল ভরের দ্বিগুণ হবে। কত বেগে চললে গতিশীল অবস্থার ভর নিশ্চল ভরের চেয়ে বেশি হয়, তো ওটাই আমার কোশ্চেন করছে। কত বেগে চললে নিশ্চল অবস্থায় ভর যদি এম নট থাকে, তাহলে গতিশীল অবস্থার ভর যেটা এম, সেটা এম নটের দ্বিগুণ হবে। বুঝলা? তাহলে নিশ্চল অবস্থায় যখন ছিল তখন তোমার হাতে ছিল, এই যে নিশ্চল অবস্থায় থাকা মানে তোমার হাতে যখন ছিল তখন তুমি ভর মাপছিলে এম নট। এবার এটা ভি বেগে দৌড় দিছে আর কি, ধরো এই বস্তুটা এটা ভি বেগে দৌড় দিছে, তো যখন এটা ভি বেগে দৌড় দিবে গতিশীল অবস্থায় তখন তার ভর এম। আমাদের শর্ত বলে দিছে যে শর্ত হচ্ছে এম ইকুয়াল টু হবে 2m নট, এম হবে 2m নট। কত চললে ভি বের করতে হবে, ভিটা চাইছে, এর চেয়ে আবিষ্কার হয় না, এবং এগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন। এম ইকুয়াল টু এম নট নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু ভাই 2m নট। এম নট কাটাকাটি, তাহলে এটাকে উল্টাই দিলে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে এটাকে উল্টাই দিলে 1/2। এবার বর্গ করে ফেলো, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু 1/4। এবার ভি স্কয়ার সি স্কয়ার ওই পাশে নিয়ে গেলাম, 1 মাইনাস 1/4, তাহলে ভি স্কয়ার বাই সি স্কয়ার নিচে 4 মাইনাস 1 3, তাহলে 3/4, 4 মাইনাস 1 3/4, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 3/4 সি স্কয়ার, তাহলে অতএব ভি ইকুয়াল টু
সি এর মানটা তুমি চাইলে বসাইতেও পারো, নাও বসাইতে পারো। তাহলে √3/2 সি, আনসার হচ্ছে √3/2 সি। অর্থাৎ যদি বস্তুটা এই বেগ নিয়ে চলে, এই বেগ নিয়ে যদি চলে, √3/2 সি বেগ নিয়ে যদি চলে, আলোর বেগের এত গুণ নিয়ে যদি চলে, তাহলেই তার ভরটা নিশ্চল ভরের দ্বিগুণ হবে। দেখো তো কত সহজ, কত সহজ নয় না? এবার দেখো সেম একটা ম্যাথ আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি করি, বলা হচ্ছে একটি কাল্পনিক ট্রেন, একটি কাল্পনিক ট্রেন কত বেগে চললে, কত বেগে চললে এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের, নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। দেখো আগে লিখো না, প্রথম কথা হচ্ছে ম্যাথটা কি হয়েছে আগে সেটা বুঝতে হবে। ভর বেড়ে যায়, কাল দীর্ঘায়িত হয়, দৈর্ঘ্য সংকুচিত হয়, তো ম্যাথটা তো হয় নাই। একটি কাল্পনিক ট্রেনটা কত বেগে চললে এর দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, এটা তো হইতে পারে না। নিশ্চল অবস্থায় যা দৈর্ঘ্য, যখন গতিশীল, তুমি স্থির থেকে গতিশীল অবস্থায় মাপতেছো, তো তুমি তোমার কাছে যে দৈর্ঘ্যটা মনে হবে সেই দৈর্ঘ্যটা তো কম মনে হবে, বেশি কেমনে মনে হবে? দৈর্ঘ্য তো সংকুচিত হবে, দৈর্ঘ্য তো সংকোচন, তাহলে নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের 1/3 হয়। এবার ঠিক আছে, 1/3 হয়। তাহলে এবার কোশ্চেনটা ঠিক আছে, ওকে। তাহলে চলো দেখো, মনে করো এই যে তুমি এখানে দাঁড়ানো আছো, যে গাছ পৃথিবী, তুমি এখানে দাঁড়ানো আছো। তো ধরো ট্রেনটা প্রথমে এখানে ছিল, ধরো কাল্পনিক ট্রেন বা কাল্পনিক রকেট আর কি, ধরো একটা রকেট বা ট্রেন, এই যে ট্রেন প্রথমে এখানে ছিল, এই যে তোমার কাছেই দাঁড়ানো ছিল, তুমি প্ল্যাটফর্মে ধরো দাঁড়ানো ছিল, তুমি ট্রেনের নিশ্চল দৈর্ঘ্য মেপে ফেলছো, নিশ্চল দৈর্ঘ্য যেটা মেপে ফেলছো সেটা হচ্ছে L0। তুমি ট্রেনের যে নিশ্চল দৈর্ঘ্যটা মেপে নিছো, এই যে নিশ্চল দৈর্ঘ্য যেটা মেপে নিছো ট্রেনের, তুমি মেপে নিছো যখন এখানে ছিল, স্থির অবস্থায় যখন ছিল, ঠিক আছে। ধরো এইখানে ট্রেন, আমি ট্রেনটাকে মেপে নিলাম L0। এইবার ওই ট্রেন উড়ে চলে গেছে আর কি, মানে গতিশীল হয়ে দৌড় দিছে। এই যে ট্রেন এবার ভি বেগ নিয়ে চলতেছে, ওই ভি বেগটা বের করতে চাই। তাহলে গতিশীল অবস্থায়, এখন তুমি যদি গতিশীল অবস্থায় ট্রেন, এটা কিন্তু এখানে নাই, চলে গেছে এখানে, দুইটা ট্রেন ভাবিও না, ট্রেনের আদি অবস্থা ওইখানে চলে গেছে। এবার এখান থেকে যখন তুমি ওই ট্রেনটা মাপতে যাবা, তুমি যেটা মাপবা সেটা এল না, কারণ তোমার কাছে গতিশীল মনে হচ্ছে, ওটা তোমার কাঠামোতে নেই। যখন তোমার কাঠামোতে ছিল তুমি L0 মাপছো, এবার চলে গেছে, তাহলে এটা আর তোমার কাঠামোতে নেই, ভি বেগ নিয়ে চলে যাচ্ছে। তাহলে তুমি যখন ওইটার দৈর্ঘ্যটা মাপবা, তুমি তখন এল পরিমাপ করবা। তাহলে এবার আমরা সূত্র কি জানি, L=L0, L0 √1 - v²/c²। তাহলে এল এর মানটা হবে, L0 এর 1/3, এলটা হবে L0 এর 3/1 তাহলে L0/3, L0 1 - v²/c²। L0 কাটাকাটি, 1/3 9, 1 - v²/c²। v²/c²টাকে এই পাশে নিয়ে আসো, v²/c²টাকে এই পাশে নিয়ে নিলাম, 1 - 1/9, তাহলে নিচে 9, 9 - 1 8, তাহলে v = 8/9, তার রুট যদি করি 3×9 3, উপরে 2√2 সি। দেখো তো এটা আসলো কিনা, এটা আসলো কিনা দেখো তো, 2√2/3 সি। গুড, ভেরি গুড, হয়ে গেল, বোঝা গেছে। এবার আসো 3 নম্বর, বলা হচ্ছে রুয়েট মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে, রুয়েট মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। একটি ভিন গ্রহের নভোযান, এলিয়েন আসছে আর কি, হ্যাঁ, বাংলাদেশে এলিয়েন আসছে, ধরো একটি ভিন গ্রহের নভোযান এই মাঠের
দৈর্ঘ্য বরাবর, মাঠের দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর 0.6c বেগে উড়ে গেল, বেগে উড়ে গেল। তাহলে ভিন গ্রহবাসীর কাছে, ভিন গ্রহবাসীর কাছে মাঠের দৈর্ঘ্য, প্রস্থ ও ক্ষেত্রফল কত মনে হবে? ও ক্ষেত্রফল কত মনে হবে? দেখো সুন্দর একটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন। ধরো একটা মাঠ, তো কেমন মাঠ? আয়তাকার। এই যে 100 মিটার দৈর্ঘ্য আর 80 মিটার প্রস্থ। এখন নেমে আসছে ধরো একটা ভিন গ্রহের নভোযান চলে আসছে, এসে মাঠের উপর দিয়ে সাই করে উড়ে চলে গেছে। যে নভোযানের বেগ হচ্ছে 0.6c। তো ওই যে নভোযানে যে নভোচারীরা ছিল, ভিন গ্রহবাসী যারা ছিল, তাদের কাছে মাঠের দৈর্ঘ্য কত মনে হবে, প্রস্থ কত মনে হবে, ক্ষেত্রফল কত মনে হবে, এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? এলিয়েন এক্সিস্ট করে না, ওই ধরে নাও ম্যাথের জন্য অনেক কিছু ধরতে হয়। তাহলে ভিন গ্রহবাসীর কাছে, ভিন গ্রহবাসী যে উড়ে চলে গেল, তো ওদের কাছে এই মাঠের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল কত মনে হবে, এইটা আমাদের নিতে হবে। ঠিক আছে? এটা আমাদের হিসাব করতে হবে। তো দেখো এইটা হচ্ছে মাঠ, ভালো করে বুঝবা, এইটা হচ্ছে মাঠ। এইভাবে যদি উড়ে যায় রকেট, একটা রকেট বা একটা নভোযান, ধরো এই হচ্ছে নভোযানটা, এই হচ্ছে নভোযান। ঠিক আছে? এই নভোযান যদি এইভাবে, ভালো করে একটু তাকাও, এইভাবে যদি উড়ে যায়, তাহলে দৈর্ঘ্য বরাবর উড়ে গেল। নভোযান যদি এইভাবে উড়ে যায়, তাহলে দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর উড়ে গেল, দৈর্ঘ্য বরাবর। আর এইভাবে যদি উড়ে যায়, তাহলে প্রস্থ বরাবর, এটা প্রস্থ, প্রস্থ বরাবর উড়ে গেল। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে? বলছে দৈর্ঘ্য বরাবর উড়ে গেল, এইভাবে উড়ে গেল। বেগ কত? 0.6c। মাঠের মাঠের মাঠে যারা খেলতেছিল, এই যে 100 মিটার 80 মিটার, এই 100 মিটার 80 মিটার কে বলছে ভাই? 100 মিটার 80 মিটার এটা কে বলছে? দেখো এদিকে থাকো, আমি একটু তোমার একটু 3D শেপে এঁকে দেখাই। এই হচ্ছে মাঠ, এই হচ্ছে মাঠটা, এই এই যে মাঠের, আবার মাঠটা আবার সামান্তরিক ভাবো না, 3D সাইড থেকে দেখতেছি। এই যে মাঠের দৈর্ঘ্য 100 মিটার, এই যে মাঠের প্রস্থ 80 মিটার, মাঠের প্রস্থ যে 80 মিটার, এই কথাগুলা কারা বলছে? এই কথাগুলা বলছে যারা মাঠে খেলতেছে। ধরো মনে করো এই যে তুমি মাঠে এই যে ফুটবল খেলতেছো, তুমি বলছো যে মাঠের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এটা তোমার বলা। কিন্তু আমরা পৃথিবীতে যারা আছি তারা তারা আমরা বলছি রুয়েট মাঠের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, যারা আমরা প্রত্যেকদিন মাঠে খেলি তারা আমরা বলছি। এইবার এই যে পিকে মুভির যে নভোযান, এই যে নভোযান আসছে, ধরো এই হচ্ছে নভোযান, এই যে এই এলিয়েন বসে আছে বা ভিন গ্রহবাসী বলে বসে আছে, এটা এই যে দৈর্ঘ্য বরাবর উড়ে যাচ্ছে, দৈর্ঘ্য বরাবর উড়ে চলে যাচ্ছে কত বেগে? ভি 0.6c বেগে। তাহলে এই যে নভোচারী, সে মাঠের দৈর্ঘ্য মাপবে, মাঠের প্রস্থ মাপবে, মাঠের, দাঁড়াও কি আমারে ফোন দিল, বলে রাখছি 10টার পরে আমার ফোন দেওয়া যাবে না। ফোন দিচ্ছে, সাউন্ড ক্লিয়ার আছে দেখো তো? এলিয়েন ফোন দিচ্ছে, এই এলিয়েন কেমন ফোন দিচ্ছে, কমেন্ট কি করে, এলিয়েন ফোন দিচ্ছে। তাহলে এই যে ভিন গ্রহবাসী, এই এই ভিন গ্রহবাসী, এই যে ভিন গ্রহবাসী, সে মাঠ মাপবে, সে মাঠের দৈর্ঘ্য মাপবে, এই যে সে মাঠের দৈর্ঘ্য মাপবে। তাহলে ওকে নিজের কাঠামো মাপতেছে, ও মাতবাড়ি করে আমাদের কাঠামো মাপতেছে, এই যে আমাদের মাঠ মাপতেছে। তাহলে ও যখন মাতবাড়ি করে আমাদের মাঠের দৈর্ঘ্য মাপবে, মাতবাড়ি করে আমাদের মাঠের দৈর্ঘ্য মাপবে, তাহলে যে মাঠের দৈর্ঘ্য আমরা মেপে রাখছি, আমরা আমাদের স্থির কাঠামো, আমরা মাঠের দৈর্ঘ্য মেপে রাখছি, এই যে তুমি দৈর্ঘ্য মেপে রাখছো এল নট, এল নট 100 মিটার, সেই দৈর্ঘ্যটাকে ও মাপবে এল। তুমি যেটাকে এল নট মেপে রাখছো 80 মিটার,
ও সেটাকে মাপবে এল। কি কথা বুঝছো? কারণ ও তো আমাদের কাঠামোতে নেই, ও তো মহাকাশ জানে করে যাচ্ছে, ও মাঠ দেখবে। তাহলে ও অন্যের কাঠামো মাপতেছে, দ্যাট ইজ এল। আর মাঠের যে দৈর্ঘ্য, দ্যাট ইজ এল নট। এল নট 100 মিটার, এল নট 80 মিটার। তাহলে এবার দুইবার হিসাব। কি মানুষ এত বোকা হইলে হয়? বারবার ফোন কাটতেছি, তারপরে ফোন দেয় কে? দেখো, তাহলে এ যখন মাঠ মাপবে, মাঠের দৈর্ঘ্য প্রস্থ মাপবে, দ্যাট ইজ এল মাপবে। আর আমরা যেগুলো মেপে রাখছি সেগুলো এল নট। তো চলো দেখি দৈর্ঘ্য কত মাপে। দেখি দৈর্ঘ্য যেটা মাপবে এল, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে মাঠের দৈর্ঘ্য এল নট 100, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার 0.6 স্কয়ার, সি স্কয়ার সি স্কয়ার। তাহলে সি স্কয়ার কাটাকাটি, তাহলে 100 রুট ওভার 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 0.6 তার স্কয়ার, তাহলে গুণ 100। এটা হচ্ছে 80 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। এবার এটা হচ্ছে প্রস্থ এল, এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। প্রস্থ কত মাপবে? প্রস্থ হচ্ছে 80, প্রস্থ ছিল 80, এই যে এল নট 80 রুট ওভার 1 মাইনাস 0.6 স্কয়ার সি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে সি স্কয়ার কাটাকাটি গেল, 1 মাইনাস 0.6 তার স্কয়ার। এই দেখো 0.6 থাকলে 80% হয়ে যায়, দেখছো? তাহলে এটা রুট অ্যান্সার গুণ 80, তাহলে 64 মিটার। এই যে 64 মিটার। বোঝা গেছে? বোঝা গেছে 64 মিটার? বুঝছো? বুঝো নাই? এইটা বুঝো নাই, এটা ঠিক আছে, কিন্তু এটা ভুল হয়ে গেছে, এটা হয় নাই। এটা কেন ভুল হইল ভাই? একই রকম ভাবে দৈর্ঘ্য, একই রকম ভাবে তো প্রস্থ মাপলাম, এটাই তো কথা। এই যে নভোযান উড়ে গেছে কি বরাবর? দৈর্ঘ্য বরাবর উড়ে গেছে। কই? ভিনগ্রহের নভোযান মাঠের এই যে দৈর্ঘ্য বরাবর উড়ে গেল। যে বরাবর উড়ে গেল সেই বরাবরই দৈর্ঘ্য সংকোচন হবে। দৈর্ঘ্য বরাবর উড়ে গেলে দৈর্ঘ্য সংকোচন হবে, প্রস্থ বরাবর উড়ে গেলে প্রস্থ সংকোচন হতো। দৈর্ঘ্য সংকোচন হবে কিন্তু প্রস্থ যা ছিল তাই থাকবে। কেন? কারণ নভোযানটা উড়ে গেছে দৈর্ঘ্য বরাবর। তাহলে আমি যদি বলি প্রস্থ বরাবর তার বেগ কত, তুমি চিন্তা করো তো। দৈর্ঘ্য বরাবর উড়ে গেছে, তাহলে প্রস্থ বরাবর বেগ কত? এর প্রস্থের দিকে তার বেগের উপাংশ কত? প্রস্থের দিকে তো কোনো বেগ নাই, প্রস্থের দিকে তো কোনো বেগ নাই, 0.6 সি cos 90 ডিগ্রি। তাহলে প্রস্থ বরাবর বেগ তো শূন্য। প্রস্থ বরাবর বেগ, তো প্রস্থ বরাবর বেগ তো শূন্য, ভি তো শূন্য। দৈর্ঘ্য বরাবর বেগ 0.6 সি, দৈর্ঘ্য বরাবর উড়ে গেছে। তাহলে লম্ব বরাবর, প্রস্থ বরাবর আর কি, দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর প্রস্থ বরাবর বেগের উপাংশ তো cos 90, তো cos তো 90, জিরো উপাংশ। তাহলে বেগ নাই, তাহলে প্রস্থ কত পরিমাপ করবে ভাই? প্রস্থ যা তাই পরিমাপ করবে, প্রস্থের তো কোনো আপেক্ষিকতা হবে না। প্রস্থ বরাবর বেগ তো ছিল না, তাহলে প্রস্থ যেমন ছিল তেমনই হবে, প্রস্থ একই মাপবে। তাহলে প্রস্থ যেটা মাপবে এল, দ্যাট ইজ এল নট রুট ওভার, হিসাব করেই আসো দেখাই, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এল নট এর মান যেটা, সেটা হচ্ছে 80 রুট ওভার 1 মাইনাস এই যে 0 স্কয়ার বাই সি স্কয়ার। 80 তো থাকবে, 80 মিটার। তাহলে প্রস্থ একই মাপবে। এবার ক্ষেত্রফল কত পরিমাপ করবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত পরিমাপ করবে? ক্ষেত্রফল পরিমাপ করবে 80 দৈর্ঘ্য, দৈর্ঘ্য মনে হচ্ছে 80, প্রস্থ যা ছিল তাই, 80 গুণ 80। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 80 গুণ 80, 0 0 8 8 64 এত মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল 6400 মিটার স্কয়ার, 6400 মিটার স্কয়ার পরিমাপ করবে। বোঝা গেছে কত সহজ জিনিস, তাই না? ঠিক আছে, তাহলে আরেকবার একটু সুন্দর করে বলি।
দৈর্ঘ্য বরাবর উড়ে যাচ্ছে, দৈর্ঘ্যের আপেক্ষিকতা হবে। প্রস্থ বরাবর কোনো বেগ নেই, তো দৈর্ঘ্য বরাবর উড়ে গেলে প্রস্থ বরাবর বেগের মান কত? শূন্য। প্রস্থ বরাবর তো বেগ নেই। যদি এক্স অক্ষ বরাবর যায় তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ কত? শূন্য। তো সেটাই বসাইলাম হয়ে গেল। তার মানে কেমন মনে হবে নভোচারীর কাছে মাঠটাকে? কেমন মনে হবে? বর্গ মনে হবে। দেখো দৈর্ঘ্য যা প্রস্থ তাই চলে আসছে, তাহলে তার কাছে বর্গ মনে হবে। অর্থাৎ মাঠটা এরকম আছে, যে মাঠটা এরকম আয়তক্ষেত্র ছিল না, নভোচারীর কাছে এই মাঠটাকে এরকম মনে হবে। অর্থাৎ প্রস্থ যা ছিল তাই থাকবে, এই যে শেপটা এরকম মনে হবে। এই বরাবর উড়ে গেছে রকেটটা, এই বরাবর উড়ে গেছে রকেটটা, এইভাবে উড়ে গেছে। তাহলে দৈর্ঘ্য বরাবর উড়ে গেলে এখানে বসা নভোচারী সে এই আয়তাকার মাঠকে বর্গাকারের মতো দেখবে আর কি। ঠিক আছে, সবসময় যে আয়তাকার মাঠ বর্গাকারই হবে এমন না, এখানে বর্গাকারের মতো হয়ে গেছে। অর্থাৎ যে বরাবর যাবে সেই বরাবর দৈর্ঘ্যটা সংকুচিত হয়ে আসবে, সেই বরাবর দৈর্ঘ্যটা কমে আসবে যে বরাবর যাবে। ঠিক আছে, কোনাকুনি গেলে দেখতেছি কি হয়। কোনাকুনি গেলে আসতেছি, দাঁড়াও। এইবার দেখো ক্ষেত্রফল, এটা আমরা বের করছি না? এই ক্ষেত্রফলটা কিন্তু আমরা একবারও চাইলে বের করতে পারতাম, দৈর্ঘ্য বের করে প্রস্থ বের করে তারপরে ক্ষেত্রফল বের করা লাগতো না, আমরা ক্ষেত্রফলটা একবারও বের করতে পারতাম। তো চলো দেখো এবার একটা ম্যাথ 4 নম্বর। বলা হচ্ছে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 50 মিটার। মাঠের উপর দিয়ে ব্যাস বরাবর কোন নভোযান 0.6 বেগে উড়ে গেলে এর ক্ষেত্রফল কত মনে হবে? তার কাছে কত মনে হবে? এর ক্ষেত্রফল ওই নভোচারীর কাছে কত মনে হবে? তাহলে একটা বৃত্তাকার মাঠ, এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠের ব্যাস বরাবর উড়ে গেছে, এটাও ব্যাস বরাবর, এটাও ব্যাস বরাবর, এটাও ব্যাস বরাবর। তো যেভাবে আঁকবা কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে রকেট, এই যে ব্যাস বরাবর উড়ে গেছে। তাহলে কি যেন বলছিলাম? ব্যাস বরাবর উড়ে গেছে, তাহলে যে বরাবর উড়ে যাবে দৈর্ঘ্য সংকুচিত হবে সেই বরাবর, এই বরাবর চ্যাপ্টা হয়ে আসবে, এই বরাবর চ্যাপ্টা খাবে। তাহলে এটা বৃত্তাকার মাঠ ছিল, এই বরাবর যদি চ্যাপ্টা খাই, এই বরাবর যদি চ্যাপ্টা হয়ে আসে, তো সেই মাঠটাকে এবার কেমন মনে হবে বলো তো? সেই মাঠটাকে দেখতে কেমন মনে হবে যদি এই বরাবর চ্যাপ্টা খাই আসে? বলো, মাঠটাকে দেখতে কেমন মনে হবে বলো? একটা উপবৃত্ত মনে হবে, একটা উপবৃত্ত মনে হবে, ইলিপস মনে হবে। তাহলে আগে ছিল বৃত্ত, এখন হয়ে যাবে এই যে চ্যাপ্টা হয়ে উপবৃত্ত। অনেকে বলতে পারে ভাই উপর নিচ বরাবর ছোট হবে না? এই বরাবর ছোট হয়ে আসবে না? এই বরাবর না, এই বরাবর তো তার কোনো বেগ নেই, তাহলে এই বরাবরের যে ব্যাসটা, এই ব্যাসটা অপরিবর্তিত থাকবে, এই ব্যাসটা কমে আসবে, এই ব্যাসটা আগে এইটুকু ছিল, কমে এখন এইটুকু হয়ে যাবে। তাহলে এই বরাবর দৈর্ঘ্যটা চাপা খাবে, এই যে এই দৈর্ঘ্যটা এটা হয়ে যাবে, এই দৈর্ঘ্যটা এটা হয়ে যাবে, এই যে দৈর্ঘ্যটা এই বরাবর কমে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আগে যে ব্যাসটা ছিল সেই ব্যাস হচ্ছে এইটুকু ব্যাস 50 মিটার। এই 50 মিটার ব্যাস মাঠের উপর দিয়ে ব্যাস বরাবর কোনো নভোযান 0.6 বেগে উড়ে গেলে এর ক্ষেত্রফল কত মনে হবে? তাহলে এইটুকু তো আগে ছিল কত? আর এই আর হচ্ছে 50 মিটার। ঠিক আছে, এই যে আরটা, এই আরটা ছিল 50 মিটার, এটা ছিল 50 মিটার, এটুকু ছিল 50 মিটার। এবার এই 50 মিটারটা কমে এখন এইটুকু হবে, দেখো ভালো করে খেয়াল করো, কমে এখন এইটুকু হবে। দেখো, অথবা পুরোটা ছিল 100 মিটার, সেটা কমে এইটুকু হবে, চাপ খেয়ে এই যে এতটুকু হয়ে যাবে দৈর্ঘ্য সংকুচিত হয়ে।
অথবা ছিল 50 মিটার, কমে হবে এইটুকু। আমি জানি কি এইটুকু কত? না, আমি কিন্তু জানি না। তো আমি এইটাকে ধরলাম, এই যে এইটুকু, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে বৃত্তাকার মাঠ যখন ছিল, বৃত্তাকার মাঠ ছিল, তো তার ক্ষেত্রফল এ, এটাকে এ নটই বলি, আগের যে ক্ষেত্রফলটা সেটা এ নটই বলি। তাহলে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার, পাই আর এর মান 50, তার স্কয়ার। তাহলে 0 0 5 5 25, 25 0 0 পাই এত মিটার স্কয়ার। এটা হচ্ছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা। সেই বৃত্তাকার মাঠটা এখন উপবৃত্ত হয়ে যাবে, সেই বৃত্তাকার মাঠটা এখন উপবৃত্ত হয়ে যাবে। তাহলে উপবৃত্ত হয়ে এইটুকু হবে, এই যে এইটুকু বৃত্তাকার মাঠটা এখন উপবৃত্ত হয়ে যাবে। তাহলে সেই উপবৃত্ত হইলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু আগে 50 মিটারই ছিল, এখনো কিন্তু এটা 50 মিটারই আছে। এটাকে এ বলি আর এটাকে আমরা বি বলি না, মনে পড়ে? উপবৃত্তের জন্য এটাকে আমরা বি বলি না, এটা বি, তো এটা তো বি ওই আগের মতোই 50 মিটারই তো আছে, 50 মিটারই আছে। কি কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? দেখো আমি আবার একে দেখাচ্ছি, এখানে এটাও ছিল 50, এটা ছিল 50। এখন যখন উপবৃত্ত হয়ে গেছে, এরকম হয়ে গেছে, যখন এটা 50 50ই আছে, কিন্তু এইটা চেঞ্জ হয়ে এতটুকু হয়ে গেছে। উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি, পাই আর স্কয়ার না, বৃত্তের হচ্ছে পাই আর স্কয়ার। আসলে বৃত্তেরও পাই আর স্কয়ার না, বৃত্তেরও পাই এ বি। তো এ আর বি তো সেম, এ আর বি বৃত্তের জন্য 50 50 50 50, এও 50 বিও 50। ওটাকে আমরা ব্যাসার্ধ বলে আর ইন্টু আর, পাই আর ইন্টু আর, আর স্কয়ার বলি আর কি। ঠিক আছে? তাহলে উপবৃত্তের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা পাই এ বি, এ বি। এ কত হয়েছে এটা আমি কিন্তু জানি না। তাহলে আমার এখন যদি এই উপবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হয়, উপবৃত্তের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে আমি এ বললাম, এ, তাহলে আমার লাগবে পাই এ বি। বি এর মান 50 আমি জানি, পাই এর মান তো জানি, এর মানটা কত হবে সেটা লাগবে। তাহলে দেখো যেটা 50, সেই 50 এখন এ হবে, এইটাই আমাদের লাগবে। তাহলে 50 আমাদের এল নট, এই যে 50 এটা আমাদের এল নট, আর এ হচ্ছে আমাদের এল। যখন 50 ছিল, মাঠের ব্যাসার্ধ 50 ছিল, উপর দিয়ে উড়ে গেল, ওই 50 কমে এখন কত হবে সেইটা লাগবে। তাহলে 50 কমে এল মনে হবে। তাহলে এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস, এটাকে এখানে লিখি, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এই এল মানে আসলে এ, এল নট এর মান 50, রুট ওভার 1 মাইনাস 0.6 স্কয়ার সি স্কয়ার বাই সি স্কয়ার, সি স্কয়ার কাটাকাটি, তাহলে 80% হয়ে যাবে, মানে 40 মিটার হবে। তাহলে এ হবে 40 মিটার, ঠিক আছে, আর বি তো 50 মিটার আছে। তাহলে ক্ষেত্রফল কত মনে হবে? ক্ষেত্রফল মনে হবে পাই 40 50। তাহলে 4 5 20, 0 0 পাই মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল নভোচারীর কাছে এইটা মনে হবে। বুঝতে পারছো? গুড। ভাই আলোর বেগের চেয়ে বেশি বেগে কোনো বস্তু গমন করলে কি হবে? তুমি মনে হয় ক্লাসের প্রথম দিকে ঘুমাচ্ছিলা। ঠিক আছে, ঘুম ভেঙে আসো, চোখে মুখে পানি দিয়ে আসো, তাড়াতাড়ি যাও। ওকে, এবার আসো দেখো, এবার আমরা চাইলে এই ম্যাথটা একবারেও করতে পারি, চাইলে একবারে। যেমন দৈর্ঘ্যের তুমি আপেক্ষিকতার সূত্র খাটাও, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ক্ষেত্রফল হলে খাটাবা এ ইকুয়াল টু এ নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আমরা তিনটা মৌলিক রাশি নিয়ে পড়ে থাকি, দৈর্ঘ্য ভর সময়। দৈর্ঘ্য ভর সময় তিনটা মৌলিক রাশি নিয়ে পড়ে থাকি, বের হও না এখান থেকে। দৈর্ঘ্য ভর সময় এখান থেকে বের হও, ক্ষেত্রফল বানাও, আপেক্ষিকতা সূত্র বানাও ক্ষেত্রফলের, আপেক্ষিকতার সূত্র বানাও আয়তনের, আপেক্ষিকতার সূত্র বানাও ঘনত্বের। কেন হবে না? হবে। তাহলে আমরা ক্ষেত্রফলের আপেক্ষিকতার সূত্র বানাবো, আসো ক্ষেত্রফলের। তো এই বৃত্তাকার মাঠের জন্য যদি বলি, বা ওই আগের ম্যাথটার জন্য যদি বলি, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে যদি বলি, যে কোনো ক্ষেত্রে, তাহলে ক্ষেত্রফলের ব্যাপারটা কেমন হবে দেখো। মনে করো এই হচ্ছে মাঠ, এটা হচ্ছে আয়তাকার মাঠ, আয়তাকার মাঠ। এই মাঠের এই যে দৈর্ঘ্য এল নট,
ঠিক আছে, প্রস্থটাকে আমি বললাম বি নট। এবার দৈর্ঘ্য বরাবর উড়ে গেল, ধরো দৈর্ঘ্য বরাবর নভোচারী উড়ে গেল, ঠিক আছে, যে কোনো বরাবর উড়ে যাক, মাঠের উপর দিয়ে উড়ে গেলেই হবে। তাহলে দৈর্ঘ্য বরাবর ধরো উড়ে গেল, তো দৈর্ঘ্য বরাবর যদি উড়ে যায় তাহলে এই বরাবর বেগ ভি, তাহলে দৈর্ঘ্যেরই চেঞ্জ হবে। তাহলে আমি উড়ে যাওয়ার আগে স্থির অবস্থায় ধরো স্থির পর্যবেক্ষক যে মাঠে আছে, সে যদি দৈর্ঘ্য মাপে এল নট, প্রস্থ মাপে বি নট, তাহলে সে যদি ক্ষেত্রফল মাপে কত মাপবে? সে যদি ক্ষেত্র এল নট বি নট মাপবে। এবার নভোচারী যদি মাপে, তো নভোচারী দৈর্ঘ্য যেটা মাপবে, নভোচারীর কাছে দৈর্ঘ্য যেটা মনে হবে এল নট, তাহলে নভোচারীর কাছে দৈর্ঘ্য যেটা মনে হবে সেটা এল ইকুয়াল টু হবে এল নট √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। ঠিক আছে, নভোচারীর কাছে প্রস্থ যেটা মনে হবে, যেহেতু দৈর্ঘ্য বরাবর উড়ে গেছে, প্রস্থ বরাবর যায় না, তাহলে বি ইকুয়াল টু হবে বি নট, চেঞ্জ হবে না, √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভি হবে 0, তাহলে বি ইকুয়াল টু বি নট হবে। তাহলে নভোচারীর কাছে ক্ষেত্রফল যেটা মনে হবে, ক্ষেত্রফল এ, তাহলে এল ইন্টু বি, তাহলে এল হচ্ছে এল নট √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর তার সাথে আবার বি, তো বি তো বি নট, এখানে বসাই বি নট, এখানে বসাই দিই এল নট, এই যে বি নট। এবার এল নট বি নট মানে তো এ নট, তাহলে অতএব দেখো তো এ ইকুয়াল টু, একবারে সূত্র পেয়ে গেলাম, এ ইকুয়াল টু এ নট √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ক্ষেত্রফল কত মনে হবে? আমরা চাইলে কিন্তু একবার এই সূত্রটাও খাটাইতে পারি। ঠিক আছে, এবার দেখো তুমি আগের ম্যাথ আর এই ম্যাথ দুটোই করে দেখো। তাহলে আমি যদি আগের ম্যাথটা করি, কত নম্বর ম্যাথ ওটা? 3 নম্বর ম্যাথ। তো আমি যদি এই সূত্র দিয়ে ডিরেক্ট 3 নম্বর ম্যাথটা করি, 3 নম্বর, তাহলে এ ইকুয়াল টু এ নট √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এ নট হচ্ছে স্থির অবস্থায় মাঠের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ 100 গুণ 80, 100 গুণ 80 √1 - 0.6 স্কয়ার। দেখি কত আসে। তাহলে 100 গুণ 80, 100 গুণ 80, তাহলে 8000, এর 80% আর কি, তাহলে রুট অ্যান্সার √1 - 0.6 স্কয়ার, তাহলে 6400। দেখো তো, এবার তুমি মিলাই দেখো 6400 মিটার স্কয়ার আসলো কিনা। যদি আমি 4 নম্বর করি, 4 নম্বর এটা যদি করি, তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 50 মিটার, মাঠের উপর দিয়ে ব্যাস বরাবর কোনো নভোযান এত বেগে উড়ে গেলে মাঠের ক্ষেত্রফল কত মনে হবে? তাহলে সেম এটার ক্ষেত্র যদি করি, তাহলে ইকুয়াল টু এ নট √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে মাঠের ব্যাসার্ধ ছিল কত? 50 মিটার, তাহলে এ নটই তো 50 মিটার, মানে এ নটের জন্য পাই আর স্কয়ার, আরই তো 50 মিটার, তাহলে পাই 50 এর স্কয়ার √1 - 0.6 স্কয়ার। দেখো তাহলে 50 এর স্কয়ার, এবার √1 - 0.6 তার স্কয়ার, তাহলে এই যে 4/5 গুণ 50 এর স্কয়ার 2000, তাহলে 2000 পাই, এই যে 2000 পাই মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা একবারে ডিরেক্ট এই সূত্রটা খাটাতে পারি। এটা দিয়ে করলে স্যার মার্ক দিবে স্যার মার্ক দিবে, স্যার তোমারে বুঝে, ঠিক আছে, স্যারকে একটু সুন্দর করে বুঝাই দিবা। তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারি, কি পারি না? তাহলে এবার তোমরা আমার একটু ম্যাথ করে দাও। কত নম্বর এটা? 4, 5, 5 বলা হচ্ছে একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, ক্ষেত্রফল না, ব্যাসার্ধ 100 মিটার, মাঠের উপর দিয়ে ব্যাস বরাবর কত বেগে একটি নভোযান উড়ে গেলে, একটি নভোযান উড়ে গেলে মাঠের ক্ষেত্রফল 6400 পাই মিটার স্কয়ার মনে হবে, পরিমাপ করবে মাঠের ক্ষেত্রফল। বলো পারা যাবে? মাঠের ক্ষেত্রফল এটা পরিমাপ করবে, তাহলে মাঠের ক্ষেত্রফল এটা পরিমাপ করবে বেগ কত হলে, দ্যাট ইজ এ। আর এ নট কত? এ নট হচ্ছে পাই আর স্কয়ার, শেষ। এ নট হচ্ছে পাই আর স্কয়ার, শেষ। এই যে অনেকে চালাক উত্তর দিয়ে দিছে অলরেডি, 0.6। হ্যাঁ,
তাহলে a ইকুয়াল টু a নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আসো, তাহলে a হচ্ছে 6400 পাই মিটার স্কয়ার, a নট হচ্ছে পাই আর স্কয়ার, ওই যে পাই 100, 100 হচ্ছে ব্যাসার্ধ, 100 স্কয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। নাও এখন ভি এর মানটা বের করো। তাহলে 6400 পাই, তাহলে 6400 ভাগ 100 স্কয়ার, তাহলে 16/25, 16/25 এর 16/25, এই যে 16/25 পাই। আচ্ছা পাই পাই তো কেটে গেল, পাই পাই কেটে গেল, 6400 বাই 100 স্কয়ার, তাহলে 16/25 আর রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে বর্গ করে দাও, এর বর্গ, এর বর্গ করে দাও। তাহলে 256 বাই 625, এটা হবে কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার 6400 পাই, পাই আর স্কয়ার, আর ব্যাসার্ধ, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা যাই হোক, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, দেখি কত আসে। হ্যাঁ হবে হবে, সমস্যা নেই। ভি স্কয়ার বাই সি স্কয়ার 1 মাইনাস এটা, তাহলে 1 মাইনাস অ্যান্সার। তাহলে 369 ভাগ 625, এবার বর্গমূল করো, তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু এটার বর্গমূল রুট অ্যান্সার, রুট অ্যান্সার। তাহলে 0.768, 0.768 সি আসলো, এই 0.768, ও না না 0.6 না, 0.6 না রে পাগল, ঠিক আছে 0.6 না। হ্যাঁ এই 100 স্কয়ার তার 80% তো 6400 না, হবে না হবে না, 0.6 আন্দাজে বলছো, তাহলে অ্যান্সার হবে এইটা 0.786 সি, ঠিক আছে 0.786 সি। এবার অনেকে বলতে ভাই কর্ণ বরাবর উড়ে গেলে, ধরেন একটা আয়তাকার মাঠ কর্ণ বরাবর উড়ে গেল, ঠিক আছে। আচ্ছা আয়তাকার মাঠ না, আমরা প্রথমে বর্গাকার মাঠ দেখি, বর্গাকার মাঠের কর্ণ বরাবর উড়ে গেল। 5 নম্বর, 6 নম্বর, একটি বর্গাকার মাঠের, একটি বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 40 মিটার, মাঠের কর্ণ বরাবর একটি নভোযান, কর্ণ বরাবর একটি নভোযান 0.6 সি বেগে উড়ে গেলে, উড়ে গেলে মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল নভোচারীর কাছে নভোচারীর কাছে কত মনে হবে, মাঠের ক্ষেত্রফলটা নভোচারীর কাছে কত মনে হবে। একটা বর্গাকার মাঠ, এই যে বর্গ, বাহুর দৈর্ঘ্য 40 মিটার, 40 মিটার, 40 মিটার, 40 মিটার। এবার কি বলছে, কর্ণ বরাবর উড়ে যাচ্ছে, তাই না, কর্ণ বরাবর, তাহলে নভোযানটা কর্ণ বরাবর উড়ে যাবে এইভাবে, নভোযানটা কর্ণ বরাবর উড়ে যাবে, আর এই হচ্ছে নভোচারী, নভোচারী রকেটের মধ্যে বসা, তাহলে সে মাঠের ক্ষেত্রফল কত মাপবে। আচ্ছা তার কাছে মাঠটা কেমন মনে হবে আগে সেটা বলো তো। যে বরাবর উড়ে যাবে, যে বরাবর উড়ে যাবে সেই বরাবর দৈর্ঘ্য চাপ খাবে, তাহলে এই বরাবর যদি দৈর্ঘ্য কমে আসে, সেই বরাবর যদি দৈর্ঘ্য সংকুচিত হয়, তাহলে মাঠটা এখন দেখতে এইরকম হবে না, এরকম হয়ে যাবে না। তাহলে মাঠটা ছিল কি বর্গাকার, মাঠটা এখন দেখতে কেমন হবে, রম্বস, তাহলে বর্গ হয়ে যাবে, বর্গাকার মাঠ হয়ে যাবে দেখো রম্বসের মতো দেখতে, এই যে বর্গাকার মাঠটা রম্বসের মতো হয়ে যাবে, বৃত্ত যেমন উপবৃত্ত হয়ে যায়, বর্গকে তেমন চাপ দিলে, বর্গকে তেমন চাপ দিলে রম্বস হয়ে যায়, এই রম্বস হয়ে যাবে, ঠিক আছে। সামান্তরিক বলা যায়, হ্যাঁ রম্বস তো এক ধরনের সামান্তরিক বলতে পারো, কিন্তু রম্বস বলাটা ভালো না। দেখো এই বাহুর দৈর্ঘ্য যায়, এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বাহুর দৈর্ঘ্য যায়, এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বরাবর চাপ খেয়ে কর্ণ, কর্ণ বরাবর চাপ খেয়ে কর্ণটা কমে গেছে,
দেখো এই কর্ণ কিন্তু একই রকম আছে, এই যে কর্ণটা ছিল এই কর্ণটা কিন্তু একই রকম আছে, এই কর্ণটা কিন্তু কমে নাই, এই কর্ণটা কমে নাই, কমবে না তো, এই কর্ণটা তো যা ছিল তাই থাকবে, কারণ এই কর্ণের সাথে এই কর্ণটা তো লম্ব, তো লম্ব বরাবর তো বেগের উপাংশ নাই, তো লম্ব বরাবর যেহেতু বেগের উপাংশ নাই তাহলে ওই কর্ণ তো একই থাকবে, ওই কর্ণ তো হ্রাস পাবে না, ওই কর্ণ তো একই রকমই থাকবে। তাহলে আমাদের কি চাইছে? ক্ষেত্রফল চাইছে না? ক্ষেত্রফল চাইছে। আচ্ছা, এই মাঠের যে ক্ষেত্রফলটা ছিল, বর্গাকার মাঠ, তার যে ক্ষেত্রফল এ নট ছিল, সেটা অনেকে বলতে ভাই একবারে সূত্র খাটাইতে তো পারো, অবশ্যই পারো, আমরা একটু দেখি ভেঙে দেখি একই আসে কিনা। তাহলে এ নট হচ্ছে এল নট ইন্টু এল নট বা এল নট এর স্কোয়ার, দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেখানে এল নট হচ্ছে এই যে 80 মিটার, সরি কত জানো 40 মিটার, এটা হচ্ছে এল নট, তাহলে এল নট ইন্টু এল নট, দ্যাট ইজ এল নট স্কোয়ার আর কি, এল নট এর স্কোয়ার। কি বোঝা গেল? এ নট হচ্ছে এল নট এর স্কোয়ার। এইবার আসো, এবার আসো এবার আসো আমরা এই রম্বসটার ক্ষেত্রফল মাপতে চাই। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ কর্ণ গুণ কর্ণ, কর্ণ গুণ কর্ণ, রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণ গুণ কর্ণ। তাহলে আসো তো এই কর্ণটাকে একটু আলাদা করি, সাইডে নিই, মানে রম্বসটাকে, এই রম্বসটাকে একটু আলাদা করে সাইডে নিয়ে ক্ষেত্রফল মাপবো। এই তাহলে হাফ গুণ কর্ণ গুণ কর্ণ, তাই তো? তাহলে এর এই কর্ণটা, এই যে কর্ণটা, সেটা কিন্তু আগেরটাই আছে, আগের কর্ণটাই, এই বর্গের যে কর্ণটা ছিল ওটাই আছে, শুধু এই কর্ণটা হ্রাস পাইছে, এই কর্ণটা কমে আসছে। তাহলে এই কর্ণটা আগে কত, আগে সেটা দেখি তো, এই কর্ণটা কত ছিল। তো এটা এল নট, এটা এল নট, তাহলে এই কর্ণটা কত হবে? এল নট এল নট, তাহলে এই কর্ণটা কত হবে? রুট ওভার এল নট স্কোয়ার, এল নট স্কোয়ার, 2 এল নট স্কোয়ার, দ্যাট ইজ রুট 2 এল নট। তাহলে এটা হচ্ছে রুট 2 এল নট। তাহলে এটা এইটুকু দৈর্ঘ্য হচ্ছে রুট 2 এল নট, এই কর্ণ হচ্ছে রুট 2 এল নট। আর এই কর্ণটা, এইটা, এই যে এই বরাবর সংকুচিত হয়ে যে কর্ণ চেঞ্জ হয়ে গেছে, এই কর্ণটা কত, এইটা আমরা চাই। ঠিক আছে, তো এই কর্ণটা কত হবে? দেখো এই আগের এই কর্ণটা ছিল এখান থেকে এই পর্যন্ত ছিল এল নট, সেই এল নটই তো হ্রাস পাইছে। তাহলে হ্রাস পেয়ে এই যে নতুন যে কর্ণটা, এই কর্ণটা আমি বললাম এল, আর আগে পুরোটা এটা ছিল এল নট। আচ্ছা, কর্ণ আগে এই যে কর্ণটা ছিল, এই কর্ণটা ছিল তো রুট 2 এল নট, তাহলে আগে ছিল রুট 2 এল নট, এই যে এটা ছিল রুট 2 এল নট, তাহলে সেই রুট 2 এল নটটাকে এল কত হবে সেটা দেখতে চাই। তাহলে এই যে কর্ণটা আগে ছিল, এই যে কর্ণটা আগে ছিল সেটা কিন্তু ছিল রুট 2 এল নট, তাহলে এল রুট 2 এল নট সেটাকে সে এল পরিমাপ করবে, তাহলে এল ইকুয়াল টু হবে এই যে এল নট যেটা আমরা বসাই আর কি, এল নট আগের কর্ণ, তাহলে সেটা রুট 2 এল নট, এটা রুট 2 এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভি এর মান 0.6, তাহলে রুট 2 এল নট এটার মান, আচ্ছা এটাই রাখি, আমাদের ক্ষেত্রফল লাগবে এ, তাহলে হাফ গুণ কর্ণ গুণ কর্ণ, হাফ গুণ কর্ণ গুণ কর্ণ, তাহলে হাফ ইন্টু কর্ণ, এই কর্ণটা রুট 2 এল নট, আর এই কর্ণ যেটা সেটা হচ্ছে এইটা রুট 2 এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ভাই রুট 2 আর রুট 2, রুট 2 রুট 2 2 2 কাটাকাটি, রুট 2 রুট 2 2 আর 2 2 কাটাকাটি, তাহলে এল নট স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দেখছো এ ইকুয়াল টু, এটা এ, এটা এ, এবার এল নট স্কয়ার মানে দেখো এই যে লেখা আছে এল নট স্কয়ার মানে এ নট, তাহলে অতএব এ ইকুয়াল টু এ নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দেখছো আলটিমেটলি এটাই আসে, আলটিমেটলি দেখো এটা আসে, কর্ণ বরাবর উড়ে গেলে ক্ষেত্রফলের আপেক্ষিকতার সূত্র এটাই আসে। তো এবার তুমি মান বসাই দাও, আসো এবার মান বসাই দিই। এ নট এর মান, বাহুর দৈর্ঘ্য 40 মিটার, তাহলে এ নট হচ্ছে 40 এর বর্গ, রুট ওভার 1 মাইনাস 0.6 এর স্কয়ার, সি স্কয়ার বাই সি স্কয়ার তো কাটাকাটি, তাহলে 40 এর স্কয়ার গুণ 0.8, 1280 মিটার স্কয়ার। ডান। দেখো এইভাবে ভেঙে ভেঙেও করতে পারবো, কোনো সমস্যা আছে বলো, বলো কোনো সমস্যা কি আছে?
তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে পারা যাবে কিনা? বলা হচ্ছে কত নম্বর এটা? 6। 7 নম্বর। একটি রকেট 0.7 সি বেগে গতিশীল। রকেটটির উপরে 80 মিটার দৈর্ঘ্যের একটি অ্যান্টেনা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে লাগানো আছে। অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে লাগানো আছে। ঠিক আছে, অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে লাগানো আছে। বলা হচ্ছে পৃথিবীতে একজন পর্যবেক্ষক অ্যান্টেনার দৈর্ঘ্য ও অনুভূমিকের সাথে কোণ কত মাপবে? অনুভূমিকের সাথে কোণ কত মাপবে, এটা হচ্ছে কোশ্চেন। দেখো, পৃথিবীতে একজন পর্যবেক্ষক, স্থির পর্যবেক্ষক, যে ধারণা আছে। রকেট, এই যে রকেট, এই রকেটটা যাচ্ছে কত বেগে? v 0.7 সি বেগে। এইবার দেখো, ভালো করে খেয়াল করো, রকেটের মাথায় একটা অ্যান্টেনা লাগানো আছে। রকেটের এখানে একটা অ্যান্টেনা আছে। ধরো এই যে একটা অ্যান্টেনা। এই অ্যান্টেনাটার দৈর্ঘ্য 80 মিটার। অ্যান্টেনাটার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। 80 মিটার দৈর্ঘ্যের একটা অ্যান্টেনা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ছিল। এখন এই পর্যবেক্ষক ওই অ্যান্টেনার দৈর্ঘ্য কত মাপবে আর তার কাছে কোণ বা কত মনে হবে? বুঝলা? খুবই সহজ। দেখো, অ্যান্টেনাটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে না? অ্যান্টেনার এই দৈর্ঘ্যটাকে দুইটা উপাংশে ভেঙে ফেলো। তাহলে দুইটা উপাংশে যখন ভেঙে ফেলবা, তখন অনুভূমিক দিকে অ্যান্টেনার দৈর্ঘ্য, যেদিকে বেগ সেই দিকে দৈর্ঘ্য, আর উলম্ব দিকে অ্যান্টেনার দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য চলে আসবে। তাহলে এটাকে যদি আমি ভাঙি, তাহলে এই বরাবর যে দৈর্ঘ্যটা আসবে সেটা হবে 80। এই বরাবর যে দৈর্ঘ্যটা আসবে এটা 80 মিটার। তাহলে উপাংশে ভাঙলে এই বরাবর যেটা আসবে সেটা হচ্ছে 80 sin 60, আর এই বরাবর যেটা আসবে সেটা হচ্ছে 80 cos 60। এই বরাবর 80 cos 60, এই বরাবর 80 sin 60। তাহলে এবার আসো, দেখো এখানে দাঁড়িয়ে তুমি এই দৈর্ঘ্যটাকে কত মাপবা সেটা দেখো। এই দৈর্ঘ্যটা তুমি কত পরিমাপ করবা সেটা দেখো, কারণ এই বরাবর বেগ, এই যে এই বেগটা কিন্তু এই বরাবর, এই দৈর্ঘ্য বরাবর। তাহলে যে বরাবর বেগ, দৈর্ঘ্যের সংকোচনটা সেই বরাবরই হবে। অর্থাৎ তুমি অ্যান্টেনাটা, এই অ্যান্টেনাটা এর সাথে লাগানো আছে, তো অ্যান্টেনার যে দৈর্ঘ্যটা, এই বরাবর যে দৈর্ঘ্যটা সেটা 80 cos 60। তাহলে ওই বরাবর বেগ হচ্ছে 0.7 সি। তাহলে তুমি এখানে থেকে অ্যান্টেনাটাকে ছোট হইতে দেখবা, যে অ্যান্টেনা ছোট হয়ে গেছে, এই দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে। কিন্তু এই দৈর্ঘ্যটা কিন্তু ছোট হবে না, কারণ এই বরাবর কোনো বেগ নেই। বুঝতে পারছো? ঠিক আছে, এই বরাবর কোনো বেগ নেই। দৈর্ঘ্য কি ভেক্টর? হ্যাঁ, দৈর্ঘ্য ক্ষেত্র বিশেষে বানাই ফেলাইতে হবে ভেক্টর।
ঠিক আছে, দৈর্ঘ্য ভেক্টর, চৌম্বক দৈর্ঘ্য ভেক্টর, অনেক দৈর্ঘ্য ভেক্টর। তাহলে আমরা কি করলাম, এই দৈর্ঘ্যটাকে দুইটা উপাংশে ভেঙে নিলাম, যে দৈর্ঘ্যটা দুইটা উপাংশে, তাহলে এই বরাবর দৈর্ঘ্যের পরিমাণ এতটুকু, এই বরাবর দৈর্ঘ্যের পরিমাণ এতটুকু। তাহলে আসো এটাকে দৈর্ঘ্য হিসেবে না চিন্তা করে সরণ হিসাবে চিন্তা করো। তাহলে সরণ হিসাবে চিন্তা করো। তাহলে তুমি এখান থেকে এই দৈর্ঘ্যটা যেটা মাপবা, এখান থেকে বসে এই দৈর্ঘ্যটা যেটা মাপবা সেটা এল, আর এইটা হচ্ছে এল নট, এই যে এটা হচ্ছে এল নট। তাহলে তুমি অন্যের কাঠামোটা মাপতেছো, অন্যের কাঠামোটা সেটা হচ্ছে এল, যখন এল নট হচ্ছে এটা, তাহলে এল হবে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভাই এল নটের মান 80 cos 60 1 মাইনাস 0.7 স্কয়ার, ভাই সি স্কয়ার কাটাকাটি, তাহলে রুট ওভার 1 মাইনাস 0.7 স্কয়ার গুণ 80 গুণ cos 60, তাহলে 4 রুট ওভার 5 1 মিটার। আর এই দৈর্ঘ্যটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। এই দৈর্ঘ্যটাকে যদি আমি বলি, এই দৈর্ঘ্যটাকে ধর বললাম বি, তাহলে বি কি হবে, বি হবে বি নট, বি তো চেঞ্জ হবে না, বি বি নটই থাকবে, কারণ এই বরাবর তো রকেটের বেগ নেই, এই দৈর্ঘ্যের বরাবর তো রকেটের বেগ নেই, এই দৈর্ঘ্য যা ছিল সে তাই মাপবে। তাহলে তাহলে এবার রকেটের দৈর্ঘ্যটা তাহলে কত মাপবে, রকেটের এই দৈর্ঘ্যটা ছিল 80, ওই 80 কে কত মাপবে, তাহলে 80 কে কত মাপবে, দেখো আমি যদি বলি এই 80টা বানাও, 80 তৈরি করো, তাহলে এইটার তুমি 80 কে ভেঙে এই দুইটা উপাংশ পাইছো, তাহলে এই দুইটা উপাংশের লব্ধি 80, তাহলে ঠিক তেমনি এটা হয়ে গেছে এটা, আর এইটা যা ছিল তাই, যা ছিল তাই 80, এটা যা ছিল তাই 80 sin 60, sin 60 হচ্ছে √3/2, তাহলে 40 √3 এত মিটার, এটা যা ছিল তাই। তাহলে এই দুইটা দিয়ে আবার লব্ধি বানাও, তাহলে এর কাছে দৈর্ঘ্য কত মনে হবে, তাহলে দেখো আমি একটু দেখাই, এই দৈর্ঘ্যটা তার কাছে মনে হবে 4 রুট ওভার 5, এই দৈর্ঘ্যটা যা ছিল তাই মনে হবে, যা ছিল তাই 40 √3 মনে হবে। তাহলে এখন এদের সম্মিলিত দৈর্ঘ্যটাই তো অ্যান্টেনার দৈর্ঘ্য, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্টেনা, এই যে এর কাছে মনে হওয়া অ্যান্টেনার দৈর্ঘ্য। তাহলে সেই অ্যান্টেনার দৈর্ঘ্য যেটা মনে হবে, সেই দৈর্ঘ্য হবে এই দুইটার লব্ধি, তাহলে রুট ওভার 4 রুট ওভার 5 4 রুট ওভার 5 তার স্কয়ার, আর 40 রুট ওভার 3 তার স্কয়ার, তাহলে 4 রুট ওভার 5 তার স্কয়ার প্লাস 40 রুট ওভার 3 তার স্কয়ার রুট অ্যান্সার। দেখি কত মনে হয়, 12 রুট ওভার 39 মানে 74.93 এত মিটার মনে হবে। কোনটা কত মনে হবে, অনুভূমিকের সাথে কোণ tan থিটা, তাহলে কোণ যেটা মনে হবে সেটা হচ্ছে tan ইনভার্স থিটা ইকুয়াল টু tan ইনভার্স লম্ব, এটা মানে 40 √3, তাহলে 40 √3 বাই 4 রুট ওভার 5, তাহলে tan ইনভার্স 40 √3 বাই 4 রুট ওভার 5, তাহলে 67.593 এত ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলো বুঝছো কিনা। আগেরটা উপাংশ দিয়ে করা যেত না, কোনটা উপাংশ দিয়ে করবা, ক্ষেত্রফল উপাংশ দিয়ে করা যায়, ক্ষেত্রফল কি উপাংশ দিয়ে করা যায় বলো তো। মাঠ থেকে উপরে উঠলে কি হতো দাদা, মাঠ থেকে উপরে ওঠে না, ঠিক আছে, মাঠ বরাবরই যাবে, হয় দৈর্ঘ্য নয়তো প্রস্থ বরাবর যাবে, উপর বরাবর গেলে কোনো চেঞ্জ হবে না, দৈর্ঘ্য প্রস্থের কোনো চেঞ্জ হবে না। কেন, ওই যে লরেন্স রূপান্তরে দেখাইছিলাম না, জেড কে জেড ড্যাশই মাপে, জেড সমান সমান জেড ড্যাশ হয়, ওয়াই সমান সমান ওয়াই ড্যাশ হয়, শুধু যে বরাবর বেগ লরেন্স রূপান্তরে দৈর্ঘ্যের চেঞ্জটা আপেক্ষিকতা হয় সেই বরাবর। বুঝতে পারছো, ক্লিয়ার। দেখো একটা বইয়ের ম্যাথ করি, একটা বইয়ের ছোট্ট ম্যাথ করি, বলা হচ্ছে 8 নম্বর। দেখো বইয়ের ম্যাথ তো সহজই হয়। একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার, 100 মিটার। রকেটটি যখন গতিশীল হয় তখন
পৃথিবীতে একজন স্থির পর্যবেক্ষকের কাছে দৈর্ঘ্য 99.5 মিটার মনে হয়, 99.5 মিটার মনে হয়, তাহলে রকেটটির বেগ কত? দেখো খুবই সহজ, মুখে মুখে করবো। দ্যাট ইজ এল নট। এল নট কে এল এটা মনে হয়, ভি বের করতে হবে, শেষ। তারপর আসো চিত্র আঁকি। পৃথিবীতে একজন স্থির পর্যবেক্ষক। রকেটটা যখন পৃথিবীতে ছিল, ধরো পৃথিবী থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছে, তো যখন পৃথিবীতে ছিল তখন তার দৈর্ঘ্য ছিল 100 মিটার। এবার এই যে রকেটটা গতিশীল, মহাকাশে রকেটটা গতিশীল, এই যে রকেটের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য পৃথিবীতে যখন ছিল তখন 100 মিটার। ঠিক আছে, 100 মিটার ছিল, 100 মিটার স্থির অবস্থায় ছিল। এবার ও তো গতিশীল, একটা ভি বেগ নিয়ে গতিশীল, তাহলে এ এখন পৃথিবীতে বসে ওই রকেটের দৈর্ঘ্য মাপবে। তো দৈর্ঘ্য এল কত মাপবে? এল দেওয়া আছে, এল মাপবে হচ্ছে মানে এর কাছে এবার মনে হচ্ছে দৈর্ঘ্য সংকুচিত হয়ে গেছে। তো সংকুচিত হয়ে কত হয়েছে? 99.5 মিটার। তাহলে যেখানে এল নট ছিল 100 মিটার, রকেট, এটা রকেট, এল নট 100 মিটার, রকেট গতিশীল। তাহলে এইবার আমি দেখতেছি 99.5 মিটার। তাহলে এল নট 100 মিটারকে আমি মাপতেছি 99.5 মিটার, দ্যাট ইজ এল। তাহলে ভি বের করতে হবে। তাহলে এল ইকুয়াল টু এল নট √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এল নট এর মান 100, এল এর মান 99.5, 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। আসো এখান থেকে বের করি 99.5 ভাগ 100, যা হবে তার বর্গ, যা হবে 199,200 তার বর্গ, 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু ভি স্কয়ার সি স্কয়ার 1 - অ্যান্সারের বর্গ, 1 - অ্যান্সারের বর্গ, এটার রুট অ্যান্সার। তাহলে 0.0998 সি। তাহলে ভি ইকুয়াল টু 0.0998 সি, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? শেষ। 8 নম্বর 9। দেখো এবার বইয়ের ম্যাথ গুলা করাচ্ছি তোমারে, আমি কঠিন কঠিন ম্যাথ করা দিছি, এবার কিছু বইয়ের ম্যাথ করাচ্ছি। একটি মহাশূন্য যান কত বেগে ভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। এটা কুয়েটে আসা 5-6 সালে, রুয়েটে আসা 12-13 সালে। আমি তোমাকে সময়ের আপেক্ষিকতার ম্যাথ যেটা শিখাইছিলাম, সময়ের আপেক্ষিকতা একটা জিনিস বলছিলাম, শর্টকাট একটা টেকনিক বলছিলাম। ভাবনা চিন্তা করতে চাইতেছো না, সময় কম, ঘন্টা দিয়ে দিল, তাড়াতাড়ি ম্যাথ করে আসতে হবে, উত্তরটা বসায় দিয়ে চলে আসতে হবে। কত বেগে ভ্রমণ করলে, ভি চাইছে, মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন, পৃথিবীর সময় টি, মহাকাশের সময় টি নট, করে দিয়ে চলে আসো। পৃথিবীর সময় টি, মহাকাশের সময় টি নট, করে দিয়ে চলে আসো। আর যদি মনে করো বুঝতে টুঝতে চাও, আচ্ছা ঠিক আছে, বোঝো, সমস্যা নেই। এটা হচ্ছে পৃথিবী। তাহলে মহাকাশে, এই যে মহাকাশ, তাহলে বলো গতিশীল অবস্থায় থাকলে সময়টা, কাল দীর্ঘায়ন হবে। কাল দীর্ঘায়ন মানে, কাল যদি দীর্ঘায়ন বলি, কাল দীর্ঘায়নের ব্যাপারটা কি? কাল দীর্ঘায়নের ব্যাপারটা হচ্ছে মহাকাশে বসে, এখানে বসে তার ঘড়ি স্লো চলবে, স্লো। ঠিক আছে, ঘড়িটা স্লো চলবে। তাহলে পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছে 2 দিন, ওর ঘড়ি স্লো। মনে করো পৃথিবীতে এক ভাই আছে, মহাকাশে এক ভাই আছে। পৃথিবীতে ও জন্মদিন উদযাপন করে ফেলছে, ঠিক আছে, কিন্তু ওর এখনো জন্মদিন হয় নাই। পৃথিবীতে 2 দিন হয়ে গেছে, ওর এখনো 2 দিন হয় নাই, ওর হয়েছে মাত্র 1 দিন। তো ওর ঘড়ি স্লো,
ওর ঘড়ি অনেক স্লো চলতেছে। তাহলে পৃথিবীর এই যে সময়টা, সেই সময়টা আমরা পৃথিবীবাসী আমরা যারা আছি তারা আমরা পরিমাপ করছি 2 দিন। তখন ওই মহাকাশযানের মধ্যে যে আছে সে ওর বয়স নিজে পরিমাপ করছে মহাকাশের মধ্যে থেকে, দ্যাট ইজ টি নট একদিন। ঠিক আছে, তাহলে এই যে বেগটা, এই বেগটা ভিটা আমরা বের করতে চাই, বেগ ভিটা আমরা বের করতে চাই। ওকে, তাহলে টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে টি এর মান 2, টি নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ভি স্কয়ার বাই সি স্কয়ার এখানে নিয়ে আসলাম, তার বর্গ করলে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, 1/2 মানে 1/4। তাহলে 1 মাইনাস 4 ইনভার্স, তাহলে 3/4। তাহলে ভি ইকুয়াল টু রুট 3/2c আসছে, রুট 3/2c, হ্যাঁ, বা 0.8 হবে, হ্যাঁ 0.866c, সেটাও বললে হবে। গুড। তাহলে তোমরা বই থেকে একটু ম্যাথ গুলা করবা, বুঝলা? বইয়ের সব ম্যাথ ইজি, বইয়ের কোনো ম্যাথ কঠিন না, বইয়ের দেখবা সব ম্যাথ ইজি। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে টাটা। তাহলে সবাই বইয়ের ম্যাথ গুলো একটু করবা, দেখো সহজ সহজ ম্যাথ, বইয়ের ম্যাথ গুলা খুবই সহজ। আমি তোমাকে ধরো লরেন্স রূপান্তর, সময়ের আপেক্ষিকতার কিছু স্পেশাল ম্যাথ করাইছি, কিন্তু বইয়ের ম্যাথ গুলো আরো সহজ। ওকে দাদা, আর কয়টা ক্লাস লাগবে? কয়টা হলো আজকে? 5টা, ধরো আর 5টা লাগবে, 10টা লাগবে টোটাল হয়তো। আর 2টা ক্লাস নিলে মনে করো আপেক্ষিকতা পার্ট শেষ হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে পড়বো, তারপরে হচ্ছে আমরা কি পড়বো জানো, এই অধ্যায়ে যে বাকি ছোট ছোট জিনিস যেগুলো আছে ওগুলো পড়বো। দাদা আমাদের ফিজিক্স শেষ হতে আর কতদিন লাগবে? ধরো আমার 5টা ক্লাস, আর সেমিকন্ডাক্টর তো তোমাদের হয়ে গেছে, তাহলে ওইখানে আর ধরো 9 নম্বর চ্যাপ্টারে আর ধরো 4টা কি 5টা ক্লাস, মোটামুটি আর 10টা ক্লাস, টোটাল 10টা ক্লাস হলে তোমাদের ফিজিক্স সিলেবাস শেষ। তোমাদের এই দেখি নভেম্বরের মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে। ওকে টাটা।